আমরা আহ, এই যে আমাদের যে প্রোগ্রাম যেটা মেইনলি সেটার ব্যাপারে তোমাদের একটু ইন শর্ট আজকে বলতে চাই, যেহেতু আজকে আমাদের ফার্স্ট ক্লাস। আমাদের এই ক্লাসটাতে বা আমাদের মেইনলি এই প্রোগ্রামটাতে আমাদের প্ল্যান ছিল যে তোমাদের 40টা ক্লাসে বায়োলজির এইচএসসি 26 ব্যাচে যারা আছো বায়োলজির বোটানি এবং জুলজি সবগুলোকে এমনভাবে কভার করে দেওয়া যাতে তোমাদের কোনো গ্যাপ না থাকে। অ্যান্ড তোমরা জানো যে বায়োলজির 24টা চ্যাপ্টার পড়া কিন্তু খুবই খুবই টাফ। অ্যান্ড তুমি যদি একটু গত বছরগুলোতে কোশ্চেনগুলো দেখে থাকো, বায়োলজির কোশ্চেন কিন্তু এতটাও পানি ভাতের মতো আসে না যে তোমরা জাস্ট না পড়েও পার করে যাবা। তোমাদের কিন্তু অবশ্যই খুব ভালোভাবে পড়তে হবে এবং ইনশিওর করতে হবে তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার থেকে ভালো একটা নলেজ আছে। আর এখন দেখো আমাদের 24টা চ্যাপ্টার, মানে তুমি যদি হলো ম্যাথের কথা বলো, ম্যাথেও কিন্তু তোমাদের অলমোস্ট 20টা চ্যাপ্টার, ফিজিক্সেও তোমাদের 21টা চ্যাপ্টার। এখন ওগুলো মনে হয় তোমার তাও অন্তত যারা ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট আছো বা যারা মেডিকেল অ্যাসপিরেন্ট আছো বা যারা ভার্সিটি অ্যাসপিরেন্ট আছো, মূল কথা এইচএসসি পরীক্ষার্থী যারা আছো, তারা কম বেশ বারবার বারবার প্র্যাকটিস করে গুছিয়ে নিতে পারো। কিন্তু যাদের মুখস্থ থাকতে চায় না, যারা বায়োলজি পড়তে অভ্যস্ত না, খুব একটা ভালো লাগে না বায়োলজি পড়তে, তারা কী করবা? এখন ব্যাপারটা হলো তাদের ক্ষেত্রে কিন্তু এইচএসসি পরীক্ষাটা ভালোভাবে দিতে হবে এবং ইনশিওর করতে হবে তুমি একটা ভালো মার্ক ক্যারি করতে পারতেছো এবং এখান থেকে তোমার ভালো একটা মার্ক আসতেছে, সেটা তোমার এইচএসসি জিপিএ থেকে কাজে লাগাবে। আলটিমেটলি তোমার এইচএসসি জিপিএর উপর অনেকগুলো একটা মার্ক আছে, মেডিকেলের ক্ষেত্রে 100 মার্ক, ঢাবির ক্ষেত্রে তোমার 20 মার্কের মতো থাকে। অ্যান্ড তুমি যদি হলো ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট হয়ে থাকো, সেক্ষেত্রেও কিন্তু তোমার এইচএসসির কারণে তুমি কিন্তু পরীক্ষা যদি খারাপ হয়ে থাকে তুমি কিন্তু পরীক্ষায় বসতেও পারবে না। দেখো আমাদের কিন্তু বুয়েটের পরীক্ষাগুলোর ক্ষেত্রে অলমোস্ট 90% মার্ক লাগে। আবার যদি তুমি হলো চিন্তা করো যে তোমার মেডিকেলের ক্ষেত্রে প্রত্যেকটা জিপিএকে কিন্তু 10 দিয়ে গুণ করা হচ্ছে, আলটিমেটলি সেখানে কিন্তু 100 মার্ক। তুমি যদি জিপিএ কম থাকে, বায়োলজির কারণেই যদি তোমার জিপিএ কম থাকে, তবে কিন্তু অলরেডি তোমার যে জার্নি সেখান থেকে কিন্তু ছিটকে পড়তেছো, তাই না? সেজন্য তোমাকে ইনশিওর করতে হবে যে তুমি বায়োলজিটাকে ভালোভাবে পড়তেছো। অ্যান্ড এইটুকু অন্তত তোমার বিশ্বাস রাখা দরকার তোমার মাঝে, যদি তুমি একটু রেগুলার ভালোভাবে পড়াশোনা করো। অ্যান্ড তুমি যদি তোমাকে যদি একটু ভালোভাবে দেখায় দেওয়া হয় যে কোন জায়গাটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, কোন জায়গাটা ইম্পর্টেন্ট না, কোন জায়গা থেকে প্রশ্ন অ্যান্সার করলে তুমি ইজিলি অ্যান্সার করতে পারবা এবং তোমার কোশ্চেনগুলো কমন পড়বে, তাহলে দেখবা তোমার জন্য বায়োলজি খুব একটা চিন্তার করার বা তোমার একটা ভয় পাওয়ার কোনো কারণ বলে মনে হবে না। আই থিঙ্ক তোমাদের ব্যাপারটা অন্তত ক্লিয়ার করতে পারছি। আজকে আমাদের ফার্স্ট ক্লাস, আমরা চেষ্টা করবো আজকে চ্যাপ্টার 2 যেটা কোষ বিভাজন, এই চ্যাপ্টারটা আমাদের কমপ্লিট করাই দিতে। অ্যান্ড আমাদের এই যে পুরো 40 ডেজ বায়োলজি এর আমাদের অলমোস্ট 40টা ক্লাস হবে। তার মাঝে প্রথম 6টা ক্লাস, এই রোজার সময়কালীন প্রথম 6টা ক্লাস আলটিমেটলি সবার জন্য উন্মুক্ত করে দেওয়া, যাতে তোমরা অন্তত আমাদের সাথে এই ফ্রি সাইকেলে অ্যাটলিস্ট 4 থেকে 5টা চ্যাপ্টার কমপ্লিট করে নিতে পারো। অ্যাটলিস্ট তোমাদের জন্য সৃজনশীলের ক্ষেত্রে 3 থেকে 4 সেট বা 4 থেকে 5 সেট সৃজনশীল যেন তোমাদের কমন পড়ে এবং তোমরা যেন একটা ভালো রেজাল্ট করতে পারো। তারপর যারা প্রাইভেট গ্রুপ মানে কোর্সে ভর্তি হবা, কোর্সে ইনরোল করবা, তারা তো অবশ্যই তোমাদের যে প্রাইভেট গ্রুপ যেগুলো সেগুলো বাকি ক্লাসগুলো কমপ্লিট হচ্ছে বা এগুলো কন্টিনিউ হচ্ছে। বাট যারা একবারে নতুন, যারা আমাদের প্ল্যাটফর্মের সাথে নতুন, আমাদের ক্লাসের এনভায়রনমেন্টের সাথে নতুন, তারা যেন আজকের ক্লাসটা অন্তত ভালোভাবে দেখো। কারণ দেখবা তুমি হয়তো তোমার নামাজে পড়ে হয়তো কেবল এসে বসছো, হয়তো তুমি এখন হয়তো ফোন চাপবা, তুমি ফোন না চেপে তুমি হয়তো ক্লাস করতে বসছো। দ্যাট মিনস তুমি একটু পড়াশোনায় সিরিয়াস। অ্যান্ড এই সিরিয়াসনেস নাই তোমার, দেখো এই 1 ঘন্টার মাঝে তোমাকে একটা চ্যাপ্টার কমপ্লিট করাই দিবে এবং তুমি একটা সৃজনশীল খুব ভালোভাবে এখান থেকে কমন পাবা। দ্যাট মিনস তুমি কিন্তু সিরিয়াস অ্যান্ড তোমার পড়াশোনার প্রতি একটা আগ্রহ আছে। যাদের এই পড়াশোনার প্রতি আগ্রহটা থাকে তারা কিন্তু দিন শেষে ভালো করে। সেজন্য তোমাকে এইটুকু অন্তত মনে রাখতে হবে, মাথায় রাখতে হবে যে পড়াশোনা ছাড়া আসলে গতি নাই। তোমাকে পড়াশোনা করেই ভালো রেজাল্ট করতে হবে, পাস করতে হবে, অ্যান্ড তোমাকে কিন্তু ভালো একটা রেজাল্ট করে তোমার স্বপ্নের জায়গায় কিন্তু পৌঁছাইতে হবে। চলো আমরা অনেক অনেক মোটিভেশন দিছি, বাট সবাই বলে আমি নাকি খুব ভালো মোটিভেশন দিতে পারি। অ্যান্ড আমি মাঝে মধ্যে না খুব ভালো ডিপ্রেশনে ফেলাই দিতে পারি। তোমাকে যদি মনে করো সাপোজ আমি যদি তোমার সাথে আমার সাথে 1 to 1 যদি কারো দেখা হয়ে থাকে, আমি তোমাকে অনেক মোটিভেশন দিতে পারি, আর তোমাকে আমি আমার বাস্তবতাও বুঝাইতে পারি। দেখবা তুমি মাঝে মধ্যে হয়তো অনেক ডিপ্রেসড হয়ে গেছো, আমার সাথে কথা বললে তোমার মনে হবে কি তোর ডিপ্রেশনের পর তো কিছু নাই, সব কিছু তো খুব ইজি। আবার মাঝে মধ্যে তুমি যদি হলো ওভার কনফিডেন্সে যদি তুমি উঠতে থাকো, তখন দেখবা আমি তোমাকে এমন বাস্তবতা বোঝাই দিছি, তুমি মাঝে মধ্যে মনে হবে যে দূর আসলে এত বেশি তো পড়ি নাই, আমাকে এই জায়গাতে আরও ইমপ্রুভ করতে হবে। সো আমরা ক্লাসে শুরু করতে পারি। আমি একটু দেখে নিই যে সব কিছু ঠিকঠাক আছে কিনা, তাহলে আমরা ক্লাসটা শুরু করতে পারি। ওকে ওকে, তাহলে মোটামুটি ক্লাসের সাউন্ড আনুষঙ্গিক সব কিছু ঠিকঠাক। আমরা দেখো ক্লাসের স্লাইডটা, গতকাল কিন্তু এই ক্লাসের স্লাইডে কিন্তু তোমাদের গ্রুপে আমি দিয়েছিলাম। যারা অলরেডি, যারা নতুন মানে ফার্স্ট টাইম আজকে ক্লাসটা দেখতেছো, তারা হয়তো একটু মনে করতে পারো যে এই স্লাইডটা এরকম এরকম কেন। আমি কিন্তু লাস্ট দিন তোমাদের গ্রুপে, পার্সোনাল গ্রুপে এই ক্লাসটা কিন্তু আমি মানে এই ক্লাসের স্লাইডটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছিলাম। ওখানে বলছিলাম না যে এই যে মিস্টার ট্রাম্প, কি বলবো, থাক, তার আর বিশেষণ আমি খুব একটা দিতে চাচ্ছি না। উনি এখন যুদ্ধ করতে ব্যস্ত, আলটিমেটলি তারপরও তোমার পড়াইতে আসছেন উনি বায়োলজি চ্যাপ্টার 2।
কিছু করার নেই, আলটিমেটলি ক্লাসটা করো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। যাই হোক, বাট আলটিমেটলি মিডল ইস্টে মধ্যপ্রাচ্যে যে জিনিসগুলো হচ্ছে সেগুলো কিন্তু খুব একটা ঠিক হচ্ছে না, অ্যান্ড একবার খুবই অযাচিত একটা জিনিস। সেই জন্য তোমাদের যাই হোক, আলটিমেটলি তোমাদের পড়াশোনা ছাড়া উপায় নেই, আলটিমেটলি তোমাদের পড়াশোনার ভিতরেই থাকতে হবে। and আমরা চেষ্টা করবো যে আজকে এই চ্যাপ্টারটা কমপ্লিট করা ফেলো। ওকে, আমরা পরের স্লাইডে চলে যাই, একটু দেখো যে ক্লাসের স্লাইড যেটা আমাদের ক্লাসের স্লাইডগুলোকে এমনভাবে আমরা রেডি করছি বা এত কনসাইজডভাবে তোমাদের জন্য রেডি করছি যাতে তোমরা এই ক্লাস থেকেই অন্তত তোমাদের কি কি লাগবে, তোমাদের টেস্ট পেপারে কী কী সলভ করতে হবে, কোন টপিক থেকে কোন কোশ্চেনটা বেশি আসে, কোন জায়গাতে ইম্পর্টেন্স বেশি দিতে হবে, সেগুলো যাতে তোমরা এখান থেকে কভার করে নিয়ে আসতে পারো। অ্যান্ড দেখো আমাদের এই যে ক্লাস স্লাইড, এই স্লাইডটাতে দেখো আমরা এখানে তোমাদের মায়োসিস টপিক থেকে অলমোস্ট 43টা কোশ্চেন আমরা বের করছি অ্যানালাইসিস করে, যে এগুলোর বাইরে সাধারণত আর কোনো কোশ্চেন হয় না। আবার মাইটোসিস টপিক থেকে আমরা মোটামুটি 22টা কোশ্চেনের মতো বের করছি, যেগুলোর বাইরে সাধারণত মাইটোসিস থেকে কোশ্চেন হয় না। পাশাপাশি আমাদের কিন্তু ক্রসিং ওভার রিলেটেড 6টা প্রশ্ন আছে, এবং আমাদের কোষচক্র ইন্টারফেস রিলেটেড আমরা একটা কোশ্চেন পাইছি যেটা মোটামুটি আসে। তার মানে আমাদের কিন্তু টপিক কয়টা? টপিক মাত্র 4টা। আর তুমি বলতে পারবে কোশ্চেন তো অনেকগুলো, 43টা 22টা মানে 45, এখানে 65, 6 71 72টা। তার মানে আমাকে 72টা কোশ্চেন সলভ করতে হবে? কোনোভাবেই না। আলটিমেটলি তোমার কিন্তু জাস্ট 4টা টপিক থেকে একটু কনসাইজভাবে তোমাকে জিস্টভাবে তোমার কনসেপ্ট ক্লিয়ার করে একটু পড়ে যেতে হবে। আমরা তোমাকে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে এবং প্রত্যেকটা ক্লাস ওয়াইজ দেখো আমাদের প্রত্যেকটা ক্লাসে আমরা প্রত্যেকটা স্লাইডে এরকম করে সুন্দর করে গুছাই নিয়ে আসছি। কেন? যাতে তোমাদের পড়তে ইজি হয় এবং তোমাদের জন্য হ্যাফেজার্ট না হয়ে যায়, এবং একটা চ্যাপ্টার থেকে যে যে টপিক থেকে কোশ্চেন আসতে পারে সবগুলো তোমাদের এখানে কভার করা হচ্ছে, এবং কী কী কোশ্চেন আসতে পারে সেটা নমুনা কোশ্চেন, সেখান থেকে কীভাবে অ্যান্সার করবা সবগুলো কিন্তু আমরা এখান থেকে দেখাই দিচ্ছি। আমরা প্রথম টপিক যেটা মায়োসিস থেকে আমরা আজকে কভার করবো। দেখো মায়োসিস রিলেটেড অনেক কথাবার্তা আছে। তোমরা আই থিঙ্ক তোমাদের বায়োলজি কিছুটা হইলেও পড়ায় আছে, যেখানে আশা করি তোমরা বেসিক যে কথাবার্তাগুলো সেগুলো কিছুটা জানো। কারণ এই যে দেখো বোটানির চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2 একবার শুরুর দিকের চ্যাপ্টার, তাই না? তোমাদের যখন ক্লাস 9-এ ছিল, ধরো ক্লাস 9-এ তোমাদের কলেজে আসার পরেই দেখবা যে 25 দিন 26 দিন বা 1 মাস হওয়ার পর একটা কিন্তু টেস্ট নেয়, একটা উইকলি ইভ্যালুয়েশন নেয় বা একটা ক্লাস টেস্ট নেয়। ক্লাস টেস্টে কোন চ্যাপ্টার থাকে? চ্যাপ্টার 2 থাকে। আর কি চ্যাপ্টার থাকে? চ্যাপ্টার 1 থাকে। তার মানে চ্যাপ্টার 1 2 কতবার যে পড়ছো তোমাদের অভাব নেই, মানে অনেক অনেক পড়ছো। তবে এইটুকু অন্তত তোমাদের কনফিডেন্স রাখতে হবে যে আমি অনেকবার পড়ছি, আমি এখান থেকে যা কোশ্চেন দেয় আমি এদের থেকে অ্যান্সার করতে পারবো, এখানে কোনো ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। তবে এইখান থেকে তোমার যেন একটু কনফিডেন্সটা গ্রো হয়, এবং ওভার কনফিডেন্স যেন তোমাকে গ্রো না করে। তোমাকে কনফিডেন্ট তো হইতেই হবে, নাহলে তুমি অ্যান্সার করবে কেমনি? তুমি যদি জাস্ট মনে করো যে ভাইয়া পড়তেছি, আমার ভিতরে কনফিডেন্স নাই, পরীক্ষা হলে গিয়ে মানে খুব যে ফাটাই দিবে, ব্যাপারটা এরকম না। আলটিমেটলি তোমার ভিতরে এইটুকু কনফিডেন্স রাখা লাগবে যে আমি পড়াশোনা করতেছি, আমি পরীক্ষা হলে ভালো একটা রেজাল্ট করে আসতে পারবো। এইটুকু কনফিডেন্স আমার ভিতরে থাকা দরকার। এখন যে জিনিসটা আমি তোমাকে বলতে যাচ্ছি, মায়োসিস জিনিসটা কি? মায়োসিস জিনিসের আগে আমাদের কোষ বিভাজন জিনিসটা কি সেটা আমাদের একটু জানা দরকার। কোষ বিভাজন মানে কি? তোমার কোষ বিভাজন মানে হইল তুমি একটা কোষকে ভাঙতেছো, তার মানে একটা কোষ বিভাজিত হয়ে যাচ্ছে, ভেঙে ভেঙে টুকরা টুকরা হচ্ছে, মানে সাপোজ 1টা থেকে 2টা, 2টা থেকে 4টা, 4টা থেকে 8টা, এরকম করে ভাঙতেছে, বিভাজিত হচ্ছে, সংখ্যা বৃদ্ধি করতেছে। তার মানে কোষ বিভাজন মানেই হইল তুমি একটা কোষ থেকে একাধিক কোষ তৈরি করবা, এটাই হলো তোমার কোষ বিভাজন। তার মানে এই কোষ বিভাজন প্রক্রিয়া যেটা, সেটা 3টা ভাবে হইতে পারে। কয় ভাবে হইতে পারে? 3টা ভাবে হইতে পারে, মানে 3 প্রকার। কি কি? অ্যামাইটোসিস, মাইটোসিস আর এটা কি মায়োসিস। আমি একটু লিখি, আমার সাথে একটু তোমরা লেখো, তাহলে তোমাদের জন্য অনেক ইজি হয়ে যাবে। ওকে, আমি পেনটা নিয়ে নিই। দেখো কোষ বিভাজন, হ্যাঁ কোষ বিভাজন কোষ বিভাজন কয় টাইপের? কোষ বিভাজন হলো তোমার 3 টাইপের। কি কি? অ্যামাইটোসিস, অ্যামাইটোসিস, মাইটোসিস, আর এটা কি? মায়োসিস। এখন আমরা কোষ বিভাজনের আন্ডারে অ্যামাইটোসিস পাচ্ছি, মাইটোসিস পাচ্ছি, আর এটা কি পাচ্ছি? মায়োসিস পাচ্ছি। তোমাদের এখান থেকে ইজি কয়েকটা জিনিস আমি তোমাদের বলে দিই। অ্যামাইটোসিস মানে কি? অ্যামাইটোসিস মানে হলো একবার ডিরেক্ট ভেঙে যাবে। ডিরেক্ট ভেঙে যাওয়া মানে কি? সাপোজ মনে করো এই যে তোমার একটা কোষ আছে, সাপোজ মনে করো এটা একটা কোষ, একটা কোষের এখানে একটা খাস তৈরি হবে। ওকে, এখানে একটা খাস তৈরি হবে। খাস তৈরি হওয়ার পর এখান থেকে তোমার একটা কোষ তৈরি হয়ে যাচ্ছে, আবার এখান থেকে আরেকটা কোষ তৈরি হয়ে যাচ্ছে, একবার ডিরেক্ট ভেঙে গেল। এটা কি? এটা তোমার অ্যামাইটোসিস কোষ বিভাজন। আবার মাইটোসিস কোষ বিভাজনটা আমাদের জন্য একটু ইম্পর্টেন্ট। মাইটোসিস কোষ বিভাজনটা নিয়ে আমরা আরও ডিটেলস আলোচনা করব। তবে এখান থেকে একটা জিনিস, একটা কোয়েশ্চেন যেটা জিজ্ঞাসা করে, এটা আরেকটা নাম হলো সমীকরণিক কোষ বিভাজন। ওকে, সমীকরণিক কোষ বিভাজন।
ঠিক আছে, সমীকরণিক কোষ বিভাজন। এটাকে আমরা কিন্তু ইকুয়েশনাল সেল ডিভিশনও বলতে পারি। কি বলতে পারি? ইকুয়েশনাল সেল ডিভিশন, ইকুয়েশনাল সেল ডিভিশন বলতে পারি। ওকে, ইকুয়েশনাল সেল ডিভিশন বলতে পারি। ওকে, এখন দেখো মায়োসিস। মায়োসিস যেটা, মায়োসিসকে আমরা বলতে পারি কি জানো? এটাকে বলা হয় হ্রাসমূলক কোষ বিভাজন। কি? হ্রাসমূলক কোষ বিভাজন, হ্রাসমূলক কোষ বিভাজন। ওকে, তো এই জিনিসটাকে তোমাদের মনে রাখতে হবে। তাহলে আমি যদি জিজ্ঞাসা করি যে ভাই আমাদের কোষ বিভাজন কয় টাইপের? কোষ বিভাজন আমাদের সাধারণত 3 টাইপের। কি কি? মাইটোসিস, আরেকটা হলো মাইটোসিস, আর এটা কি? আরেকটা হলো তোমার মায়োসিস। তাহলে এই জিনিসটা একটু ভালোভাবে খেয়াল রাখবা। আমি জাস্ট একটু চেক করে নিই যে তোমাদের ক্লাস সব কিছু ঠিকঠাক আছে কিনা বা সব কিছু ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা। দেখো, আমরা পরের স্লাইডে চলে যাই। পরের স্লাইডে দেখো আমাদের উদ্দীপক থেকে কি কি কোশ্চিন আসতে পারে, মানে এই যে আমাদের মায়োসিস যে টপিক যেটা, সেখান থেকে উদ্দীপক কি কি হইতে পারে সেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। দেখো এখান থেকে একটা জিনিস তুমি এই জিনিসটা একটু দেখলেই বুঝতে পারবা যে এইখান থেকে এই যে একটা ক্রোমোজোম, এই একটা তোমার ক্রোমাটিড, এই যে একটা দেখতেছো ক্রোমাটিড, এই একটা ক্রোমাটিড, এখানে একটা ক্রোমাটিড, এই জায়গাটা একটু লেগে গেছে তাই না? একটু লেগে গেছে। তুমি বুঝতে পারতেছো ভাইয়া এখানে কিন্তু আমাদের ক্রসিং ওভার রিলেটেড কথাবার্তা হচ্ছে। আবার এখান থেকে একটা জিনিস তুমি খেয়াল করো যে এখানে তোমার একটা চিত্র দেওয়া আছে, একটা মানে ক্রোমোজোম রিলেটেড কথাবার্তা আছে। অ্যান্ড এখানে তোমার চিত্র বিতে এখানে বেশ কিছু ক্রোমোজোমের একটা কোষ বিভাজনের কোনো একটা স্টেজের কথা বলা হচ্ছে। আবার এইখানে দেখো, এখানে তোমার হলো তোমার 4n ছিল, তারপর এখান থেকে তোমার মানে এখানে তোমার হলো 46টা ছিল, তারপর এখানে তোমার 23টা হয়ে গেছে, এখান থেকে 23টা হয়েছে, তারপর এখান থেকে তোমার 4টা কোষ তৈরি হয়েছে। আবার এখানে একটা জিনিস দেখো, এখানে একটা তোমার হলো কোষ বিভাজন রিলেটেড বেশ কিছু কথাবার্তা আছে। তারপর এই যে এখানে একটা চিত্র দেখতেছো যে এখানে কিন্তু তোমার 2টা ক্রোমোজোম, এখানে এখানে তোমার 2টা ক্রোমোজোম একসাথে হয়েছে, যেটা অনেকটা তোমার কি বাইভ্যালেন্টের মতো তৈরি হওয়ার একটা অবস্থা এখানে দেখানো হয়েছে। আবার এখানে একটু খেয়াল করো যে এই যে দেখো, এই যে তোমার আগে মানে ক্রোমোজোমগুলো এখান থেকে একটু ছড়ানো ছিটানো ছিল, তারপরে এই যে একসাথে একটু সারিবদ্ধ হইলো বা একটু গুছানো হইলো বা অ্যারেঞ্জড হইলো, দেখছো এই যে দেখো তো একটু সুন্দর সুন্দর গুছানো হইলো। তারপর কি হচ্ছে না হচ্ছে সেই রিলেটেড কিছু কথাবার্তা বলা হয়েছে। আবার এই যে এখানে একটু দেখো, এই যে এখানে তোমার হলো ক্রোমোজোমগুলো এখানে একটু মাঝামাঝি জায়গায় আসতেছে, তারপর এই যে দেখতেছো এখানে মানে যুক্ত হয়ে গেছে, এই রিলেটেড কথাবার্তাটা হলো এই যে কায়াজমা রিলেটেড কথাবার্তা বলা হচ্ছে। তুমি এখান থেকে একটু দেখো যে আমি কয়টা উদ্দীপক দেখাইলাম। উদ্দীপক 1, উদ্দীপক মানে 2, 3, 4, পরে পরে পেজে 5, 6, এই যে 7, 8 আমরা একটু পড়ি। দেখো এক ধরনের কোষ বিভাজন ফলে প্রজাতিতে বংশানুক্রমে ক্রোমোজোমের সংখ্যা ধ্রুব থাকে। তার মানে তুমি বুঝতে পারতেছো এখানে কি রিলেটেড কথাবার্তা হচ্ছে? তোমার ক্রোমোজোমের সংখ্যা ধ্রুব থাকে কোন প্রক্রিয়ায়? ক্রোমোজোম সংখ্যা ধ্রুব থাকে কোন প্রক্রিয়ায়? মায়োসিস কোষের মাধ্যমে। কোন কোষ বিভাজনের মাধ্যমে? মায়োসিস কোষ বিভাজনের মাধ্যমে। আবার দেখো এখানে পরেরটাতে দেখো, ব্যবহারিক ক্লাসে ফাহিম স্যার দুটি ভিন্ন অণুবীক্ষণ যন্ত্রে দুটি তৈরিকৃত স্লাইড পর্যবেক্ষণ দেখালেন। প্রথম অণুবীক্ষণ যন্ত্রটিতে ক্রোমোজোমগুলোর সেন্ট্রোমিয়ার বিষুবীয় অঞ্চলে বরাবর সজ্জিত এবং দ্বিতীয় অণুবীক্ষণ যন্ত্রে ক্রোমোজোমগুলো এক্সের মতো বিন্যাস দেখতে পাইলেন। তার মানে এক্সের মতো কথাবার্তা, তার মানে অ্যাকচুয়ালি এখানে ক্রসিং ওভারের কথা বলা হচ্ছে বা কায়াজমা তৈরি হয়েছে ওই রিলেটেড কথাবার্তা বলা হয়েছে। এটা সাধারণত কোথায় পাওয়া যায় বলো? এটা কিন্তু আমাদের মায়োসিস কোষ বিভাজনের ক্ষেত্রে পাওয়া যায়। আবার দেখো পরের পেজটা, এখান থেকে কী কী কোশ্চেন আসতে পারে সেটার পুরোটা সামারি আমরা এখানে সুন্দর করে দেখাই দিছি। তার মানে আলটিমেটলি তুমি যদি এই যে আমাদের যে ক্লাস নোট, যেটা ক্লাস নোটটা যদি তুমি পড়ো, আলটিমেটলি তুমি এখান থেকে বুঝতে পারবা যে এখান থেকে কী কী কোশ্চেন আসতেছে, কীভাবে কোশ্চেনগুলো আসতে পারে, সৃজনশীলে তোমার স্টেমটা উদ্দীপকটা কীভাবে থাকতে পারে, অ্যান্ড এখান থেকে তোমার কীভাবে কোশ্চেন করবা, কীভাবে অ্যান্সার করবা, অ্যান্ড কোথা থেকে কী অ্যান্সার করতে হবে, আনুষঙ্গিক সব ডিটেলস কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবা। দেখো আমাদের কোশ্চেনটা কী আসে? কোশ্চেনটা আসে যে মায়োসিস 1-এর প্রোফেজ 1-এর প্যাকাইটিন উপদশার সচিত্র বর্ণনা দাও। তার মানে তোমাকে কিন্তু প্যাকাইটিন দশা যেটা সেটা কিন্তু ব্যাখ্যা দিতে বলতে পারে, অথবা বলতে পারে যে মাইটোসিস ও মায়োসিস কোষ বিভাজনের মধ্যে পার্থক্য দেখাইতে বলতে পারে। তার মানে তোমাকে এমন একটা স্টেম দিচ্ছে বা উদ্দীপক দিচ্ছে, উদ্দীপকের দুটো চিত্র ধরো, একটা এ চিত্র একটা বি চিত্র। এই চিত্র তোমাকে কি বলছে? এই চিত্র বলছে যে এই চিত্রটা তোমার মাইটোসিস কোষ বিভাজনকে মিন করতে যাচ্ছে, আর বি চিত্র যেটা সেটা তোমার হলো মায়োসিস কোষ বিভাজনকে মিন করতে যাচ্ছে। তোমাকে বলতেই পারে যে মাইটোসিস আর মায়োসিসের মাধ্যমে মানে মধ্যে পার্থক্যটা কি সেটা লেখো। আবার দেখো যে জীববৈচিত্র্য সৃষ্টিতে বা নতুন প্রকরণ সৃষ্টিতে মায়োসিসের গুরুত্ব বিশ্লেষণ করতে বলছে। কি করতে বলছে? তোমার নতুন একটা প্রকরণ তৈরি হচ্ছে মায়োসিসের, এখানে তোমার একটা গুরুত্ব আছে, ক্রসিং ওভারের একটা গুরুত্ব আছে, তাই না? সেটা কিন্তু এখানে ব্যাখ্যা করতে বলছে। আবার দেখো পরে বলতে পারে প্রজাতির বংশ পরম্পরায় ক্রোমোজোম সংখ্যা ধ্রুব রাখতে মায়োসিসের ভূমিকা বিশ্লেষণ করতে বলছে। তার মানে তুমি দেখো
তোমার বাবা মায়ে মানে তোমার বাবাতে 46টা ক্রোমোজোম, তোমার মাতেও কিন্তু 46টা ক্রোমোজোম। তোমার বাবা থেকে শুক্রাণু আসছে, মা থেকে ডিম্বাণু আসছে, তারপর কিন্তু তুমি হইছো। দ্যাট মিনস তোমার বাবা থেকে একটা শুক্রাণু আসছে, সেখানে কিন্তু 23টা ক্রোমোজোম ছিল। আর তোমার মা থেকে শুক্রাণু মানে একটা ডিম্বাণু আসছে, সেখানে কিন্তু 23টা ক্রোমোজোম ছিল। আলটিমেটলি সেটা মিক্সড আপ হওয়ার পরে, তোমার নিষেক হওয়ার পরে জাইগোট তৈরি হয়েছে, সেখানে কিন্তু 46টা ক্রোমোজোম। তার মানে তোমার বডিতে কিন্তু 46টা ক্রোমোজোম। মানে এই যে বংশ পরম্পরায় যত বংশ বা যতগুলো তোমার হলো জেনারেশন আসুক, তোমার ক্রোমোজোম কিন্তু 46টাই থাকতেছে। দ্যাট মিনস এই যে বংশ পরম্পরায় তোমার ক্রোমোজোম সংখ্যা স্থির থেকে যাচ্ছে, এটা কিন্তু তোমার মায়োসিস কোষ বিভাজনের কারণেই হচ্ছে। তার মানে মায়োসিস কোষ বিভাজন রিলেটেড কথাবার্তাগুলো কিন্তু এভাবেও এক্সপ্রেস করতে পারে। তোমার দেখো আলটিমেটলি আমি কিন্তু তোমাকে চাইলে একাডেমিকের মতো করে সুন্দর করে বই দাগায় দাগায় দেখে অনেক কিছু পড়াইতে পারতাম, অ্যান্ড তোমাকে হয়তো কিছু নোট দিয়ে দিতে পারতাম, তুমি হয়তো বসে বসে মুখস্থ করতাম। বাট আমি কি দিচ্ছি? আমি কিন্তু দেই নাই। আলটিমেটলি তোমাকে আমার টার্গেটটা কি? তুমি অনেক পড়াশোনা করছো, তোমার জন্য আসলে এখন দরকার গাইডলাইন, তোমার জন্য দরকার একটা সলিড প্রিপারেশন প্ল্যান, তুমি যেন অন্তত গুছায় আনতে পারো। তোমার জন্য এইটা দরকার যে তুমি বুঝতেছো এখান থেকে কোন কোশ্চেনটা আসতে পারে, কোন কোশ্চেনটা ইম্পর্টেন্ট, কীভাবে আসতে পারে, এবং স্টেমগুলো থেকে আমি বুঝে উঠবো কীভাবে এটা মাইটোসিস নাকি এটা মায়োসিস নাকি এটা ক্রসিং ওভার, না এখানে কোশ্চেনটা কি যাচ্ছে। বেশিরভাগ মানে হয় কি জানো, তোমরা যদি মানে গত বছরগুলোতে বায়োলজি কোশ্চেনগুলো দেখে থাকো, বেশিরভাগ স্টুডেন্ট স্টেম থেকে উদ্দীপক থেকে কী চাচ্ছে সেটাই ধরতে পারে নাই। যারা ধরতে পারছে তারা কিন্তু খুব ইজিলি কোশ্চেন আনসার করতে পারছে। কারণ তুমি যদি নাম্বারে সাপোজ তোমাকে বলা হচ্ছে মাইটোসিসের কথা, তুমি মায়োসিসের গুরুত্ব লিখে দিয়ে চলে আসলা, অ্যান্সার হবে জীবনে? হবে না তো। তোমার নাম্বার অলরেডি ভুল, তুমি 3 মার্ক তুমি কোনোভাবেই পাবা না। অ্যান্ড নাম্বার যদি তোমার মাইটোসিস আর মায়োসিসের পার্থক্য থাকে, সেটা না হয় অ্যান্সার করলা, সেখানে না হয় তুমি আর 4-এর মধ্যে 3 পাইলা, বাট তুমি তো নাম্বার 3 মার্ক মানে ভুল করে ফেলছো। আলটিমেটলি তোমার কিন্তু ভালো একটা রেজাল্ট আশা করা কি যায় তোমার থেকে? কোনোভাবেই যায় না। দ্যাট মিনস তোমার কিন্তু পরীক্ষার স্ট্র্যাটেজিগুলো বুঝতে হবে। যখন তুমি পরীক্ষার স্ট্র্যাটেজিগুলো বুঝবা, আই থিঙ্ক তোমার জন্য অনেক অনেক ইজি হয়ে যাবে। এখন দেখো তারপর কোশ্চেনে দেখো, মায়োসিস ওয়ানের প্রোফেজ ওয়ান আর মানে প্রোফেজ ওয়ানের জাইগোটিন উপদশার বর্ণনা দিতে বলছে, মানে সিনাপসিস আর বাইভ্যালেন্টের যে ব্যাপারটা সেটা বলা হয়েছে। আমরা পুরোটাই আরও ডিটেলস আলোচনা করবো, আমরা আগে কোশ্চেনের টাইপগুলো দেখে নিচ্ছি। দেখো উদ্দীপকে উল্লিখিত দ্বিতীয় পর্বটি সমীকরণিক বিভাজনের অনুরূপ। সমীকরণিক বিভাজন মানে কি? মাইটোসিস কোষ বিভাজন। ওকে, তাহলে তোমাকে এখন জিজ্ঞাসা করতেই পারে, যে কোনোভাবে তোমাকে কানেক্ট করে করে অ্যান্সার করতে বলতে পারে। যৌন জননক্ষম জীবের দৈহিক বৃদ্ধি ও বংশধর সৃষ্টিতে, তার মানে একটা জিনিস বুঝতেছো যে দৈহিক বৃদ্ধিতে কি হেল্প করে? মাইটোসিস কোষ বিভাজন। আর যদি বলি যে ভাইয়া বংশ পরম্পরা যৌনক্রমের যে ব্যাপারটা সেটাতে কি হেল্প করে? সেটাতে মায়োসিস কোষ বিভাজন সেটা কিন্তু হেল্প করে। তাহলে মাইটোসিস আর মায়োসিসের পার্থক্যটা আমার কাছে জানতে চাইছে। আবার দেখো যে মায়োসিস ওয়ানের অ্যানাফেজ ওয়ান ধাপের চিত্রসমূহ ব্যাখ্যা করতে বলছে। তার মানে যে কোনো ধাপ কিন্তু তোমাকে ব্যাখ্যা করতে বলতে পারে। তার মানে অ্যাটলিস্ট তুমি বুঝতে পারতেছো কোশ্চেনের প্যাটার্নটা কি। মায়োসিস কোষ বিভাজন রিলেটেড অনেক কোশ্চেন আসে, সেখান থেকে তোমার যে কোনো একটা ধাপ, সেটা প্রোফেজ ওয়ানের যে কোনো একটা ধাপ বা প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, যে কোনো একটা ধাপ কিন্তু তোমাকে দিয়ে ব্যাখ্যা করতে বলতে পারে। তারপর দেখো যে মায়োসিস ওয়ানের টেলোফেজ ওয়ান দশার বৈশিষ্ট্য লিখতে বলছে। তারপর দেখো যে ডিপ্রোটিন উপদশার বৈশিষ্ট্য লিখতে বলছে। তার মানে এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু বারবার আসতেছে। তাহলে এখন আমাদের টার্গেটটা কি? টার্গেটটা হলো মায়োসিস রিলেটেড কথাবার্তাগুলো সেগুলো একটু সুন্দর করে সাম আপ করে ফেলা। ওকে, দেখো আমরা একটু বইয়ের দিকে চলে যাই। দেখো মায়োসিসে কিন্তু আমাদের মায়োসিস যে কোষ বিভাজন সেটা কিন্তু আমরা দুইটা ভাগে ভাগ করছি। কয়টা ভাগে ভাগ করছি? দুইটা ভাগে ভাগ করছি। একটা মায়োসিস ওয়ান আর এটা কি মায়োসিস টু। মায়োসিস ওয়ান সেটা কিন্তু আমাদের মেইনলি ক্রোমোজোম সংখ্যা কমে আসার যে ব্যাপারটা সেটা কিন্তু এখানেই হচ্ছে। আর মায়োসিস টুটা কমপ্লিটলি মাইটোসিস কোষ বিভাজনের মতো। তার মানে মায়োসিস ওয়ানটাই কিন্তু আমাদের মূল কথা, মায়োসিস ওয়ানটাই কিন্তু আমাদের মেইনলি ক্রোমোজোম সংখ্যা মানে অর্ধেক করে আনার যে ব্যাপারটা সেটা কিন্তু মেনটেন করতেছে। আর মায়োসিস টু সেটা কিন্তু অলমোস্ট মাইটোসিসের মতো। এখন আসো আমরা মায়োসিস ওয়ান সেটা আমরা একটু দেখি। মায়োসিস কোষ বিভাজনে মায়োসিস ওয়ানটাই কিন্তু সবচেয়ে বেশি তাৎপর্যপূর্ণ, কারণ দেখবা এই পর্যায়ে কিন্তু ক্রোমোজোম সংখ্যাটা অর্ধেকে হ্রাস পায়। তার মানে আমি যদি জিজ্ঞাসা করি যে ক্রোমোজোম সংখ্যা অর্ধেকে হ্রাস পায় কোন ধাপে, তাহলে বলবো তোমার মায়োসিস ওয়ান ধাপে। তারপর দেখো যে সমস্ত ক্রোমোজোমের মধ্যে তোমার পারস্পরিক বিনিময় ঘটে, ক্রসিং ওভার ঘটে। তাহলে দেখো আমি সামনে গিয়ে যখন আমরা তোমার প্যাকাইটিন ধাপটা পড়বো, তখন কিন্তু আমরা দেখবো যে টেট্রার তৈরি হচ্ছে, তারপর তোমার এখানে ক্রসিং ওভার হচ্ছে। সেই রিলেটেড বেশ ব্যাপার কিছু আমাদের জন্য ইম্পর্টেন্ট। এই যে দেখো ক্রসিং ওভার জিনিসটা কি? ক্রসিং ওভার জিনিসটা হইলো যে দুইটা নন সিস্টার ক্রোমাটিডের মাঝে তোমার কিছু একটা জিনিস, জেনেটিক্যাল জিনিসপত্র আদান প্রদান হবে। এই যে আদান প্রদান হওয়ার যে ব্যাপারটা সেটাই কিন্তু আমাদের ক্রসিং ওভার। আলটিমেটলি আমরা এটা আরেকটু পরে দেখবো। এখন দেখো যে আমাদের মায়োসিস ওয়ানকে আমরা কয়টা ভাগে ভাগ করতে পারি? 4টা ভাগে ভাগ করতে পারি। প্রোফেজ ওয়ান, মেটাফেজ ওয়ান, অ্যানাফেজ ওয়ান, টেলোফেজ ওয়ান। কারণ সবগুলোকে কিন্তু মায়োসিস ওয়ানের এগেনস্টে প্রোফেজ ওয়ান, মেটাফেজ ওয়ান, অ্যানাফেজ ওয়ান, টেলোফেজ ওয়ান। এখানে কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, মেটাফেজ ওয়ান বলে কিন্তু কিছু নাই। তাহলে এই জায়গাটা একটু অবশ্যই খেয়াল রাখবা। আবার দেখো যে প্রোফেজ ওয়ানটা আসলে হয় কোথায়?
প্রোফেজ ওয়ানটা হয় মানে তোমার মেইনলি মায়োসিস কোষ বিভাজন, তো এটা কিন্তু আসলে আমাদের জনন মাতৃকোষে ঘটে। কোথায় ঘটে? জনন মাতৃকোষে ঘটে। তার মানে জনন মাতৃকোষ, সেক্ষেত্রে আমরা যদি হলো পুরুষের ক্ষেত্রে চিন্তা করি, তাহলে শুক্রাশয়ে এই যে মায়োসিস কোষ বিভাজনে প্রোফেজে সময় লাগে 1 সপ্তাহ, পুরো বিভাজনটা হতে সময় লাগে প্রায় 1 মাস। তার মানে এই জিনিসটা মনে রাখবা যে আমাদের মায়োসিস কোষ বিভাজনের যে মায়োসিস ওয়ান যেটা সেটা হইতে মোটামুটি আমাদের 1 মাস সময় লাগে। আর শুধু প্রোফেজ ওয়ান যেটা, সেটা হইতে সময় লাগে কতদিন? অলমোস্ট 7 দিন লাগে। তাহলে এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। এখন আমাদের জন্য এত কিছু কি আমাদের জন্য ইম্পর্টেন্ট? আমাদের জন্য ইম্পর্টেন্ট হইলো মায়োসিস ওয়ানের প্রোফেজ ওয়ানের যে ধাপগুলো আছে সেগুলোর একটু ডিটেলস ইলাবোরেটেড কথাবার্তা আমাদের একটু জানতে হবে। তাহলে আমরা একটু ভিতর দিকে যাই। দেখো পুরো লেপটোটিনের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা, লেপটোটিন জিনিসটা কি? লেপটোটিন জিনিসটা হলো আমাদের মায়োসিস ওয়ানের প্রোফেজ ওয়ানের আন্ডারে যে ধাপগুলো আছে সেগুলো। তার মানে আমি যদি তোমাকে বলি যে ভাইয়া আমাদের প্রোফেজ ওয়ানে কী কী আছে? লেপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্রোটিন, ডায়াকাইনেসিস, তাই না? আমাদের কয়টা আছে? 5টা আছে। লেপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্রোটিন, আর এটা কি? ডায়াকাইনেসিস। এগুলো আমরা একটু পরেই পাবো, তবে আমরা একটু পরে পেজে চলে যাই। তার আগে তোমাদের একটা জিনিস একটু মানে মনে করাই দিতে চাই। আচ্ছা, তোমরা মাইটোসিস কোষ বিভাজন যেটা, সেটা তো মনে হয় পড়ে আসছো, তাই না? মাইটোসিস কোষ বিভাজনটাও যদি আমরা একটু পরে আলোচনা করবো, তবে আমি তোমাদের একটা ব্যাপার বলি। মাইটোসিস কোষ বিভাজনের ক্ষেত্রে প্রোফেজ ধাপটাতে আসলে হয় কি জানো? প্রোফেজ ধাপটাতে আসলে মেইনলি যেটা হয়, মূল কথা, প্রথম দিকে পানি বিযোজন ঘটতে থাকে। কী হতে থাকে? জল বিযোজন ঘটতে থাকে। আস্তে 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 খাটো মোটা হতে থাকে। তারপর কি হয়? মাঝ বরাবর সেটা সজ্জিত হয়। তারপর কি হয়? সুন্দর করে কিন্তু ভাগ হয়ে যায়। তারপর দুই প্রান্তে চলে যায়, সুন্দর করে কিন্তু নতুন নতুন আলাদা আলাদা কোষ তৈরি করে। তার মানে এটা কিন্তু আমাদের মাইটোসিসের কমন প্রসিডিওর। তাহলে আমি যদি একটু লিখি, মাইটোসিসে অ্যাকচুয়ালি কী হয়? সব আমি হলো, যদিও আমরা মায়োসিস পড়তেছি শুরুতে, তার আগে আমরা একটু মাইটোসিসটা জেনে আসি। মাইটোসিস আসলে কী হয় বলো তো? প্রথমে হলো জল বিযোজন ঘটতে থাকে। কী ঘটতে থাকে? জল বিযোজন ঘটতে থাকে। ওকে, জল বিযোজন ঘটতে থাকে। তারপর কি হয়? খাটো ও মোটা হয়। কি হয়? খাটো ও মোটা হয়। খাটো ও মোটা হয়। তারপর কি হয়? বিষুবীয় অঞ্চলে আসে, তাই না? কি আসে? বিষুবীয় অঞ্চলে আসে। বিষুবীয় অঞ্চলে আসে। তারপর কি হয়? তারপর কিন্তু বিভাজিত হয়ে যায়, তাই না? তারপর বিভাজিত হয়ে যায়। তারপর বিভাজিত হয়ে যায়। তারপর কি হয়? তারপর নতুন দুইটা নতুন দুটা সেল তৈরি করে, তাই না? নতুন দুটা সেল বা কোষ তৈরি হয়। ওকে, মূল কথাটা কি? মূল কথাটা হয় যে আমাদের মাইটোসিস কোষ বিভাজন ব্যাপারটা কি? মাইটোসিস কোষ বিভাজনে প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এরকম 5টা ধাপ থাকে। সহজ কথা, প্রথম ধাপটাতে আমাদের জল বিভাজন করতে থাকে, আস্তে আস্তে খাটো মোটা হতে থাকে। তারপর হলো মেটাফেজ ধাপটাতে মাঝামাঝি জায়গায় আসেন, অ্যানাফেজ ধাপে গিয়ে বিভক্ত হয়ে যায়, টেলোফেজ ধাপে গিয়ে আলাদা করে দুটো কোষ তৈরি হয়। ব্যাপারটা একবারে হু সেম। এখন দেখো আমরা মায়োসিস কোষ বিভাজনে আসি। মায়োসিস কোষ বিভাজনের প্রোফেজ ওয়ান, আমি একটু ওকে বলছিলাম না মাইটোসিসের প্রোফেজনে কী হয় বলতো? জল বিযোজন করতে থাকে। কী করতে থাকে? জল বিযোজন করতে থাকে। তাহলে আমাদের কী হবে? এখানে পানি সরে যেতে থাকবে, পানি বের হয়ে যেতে থাকবে। তাহলে দেখো ওইটাই হচ্ছে যে আমাদের নিউক্লিয়াসের জল বিযোজনের মাধ্যমে শুরু হয় লেপটোটিন উপপর্যায়, এবং ক্রমাগত জল বিয়োজনের ফলে চিকন সুতার ন্যায়, দেখো চিকন সুতার ন্যায় ক্রোমোজোমগুলো ক্রমান্বয়ে সংকুচিত পুরু হতে থাকে এবং অধিক রঞ্জক ধারণ ক্ষমতা হয়। ব্যাপারটা কি? সহজ কথা, আমাদের মেইন টার্গেটটা কি? মেইন টার্গেটটা হলো এইটা বোঝা। কি হবে? প্রথমে জল বিয়োজন হবে, খাটো মোটা হবে, মাঝামাঝি জায়গায় বিন্যস্ত হবে, ভেঙে যাবে, নতুন কোষ তৈরি হবে। এটা হলো আমাদের মাইটোসিস কোষ বিভাজনের যে ব্যাপারটা ছিল, যেটা সেটা একটা মাইটোসিসের মতোই কিন্তু মায়োসিসটা, মানে মায়োসিসকে আমরা দুইটা ভাগে ভাগ করছি, মায়োসিস ওয়ান, মায়োসিস টু। আলটিমেটলি যেটাই হোক, পুরো কাজটা অলমোস্ট সেম। তাহলে মাইটোসিসের প্রোফেজ ধাপে কি হয়? জল বিয়োজন করতে থাকে। এখন মায়োসিসের প্রোফেজ ওয়ান যেটা, সেটাকে কিন্তু আমরা আরও কয়েকটা ভাগে ভাগ করছি। তার মানে কি? পুরো প্রোফেজ ধরেই পানি বের হয়ে যেতে থাকবে, পানি বের হয়ে যেতে থাকবে, খাটো মোটা হতে থাকবে। তার মানে আমি তোকে সহজ কথা বলতেছি, তুমি প্রোফেজ ওয়ানে ব্যাখ্যা করতেছো, লেপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্রোটিন, ডায়াকাইনেসিস ব্যাখ্যা করতেছো, সবগুলাতেই বলে দিতে পারো জল বিয়োজন ঘটবে, জল বিয়োজন ঘটবে, জল বিয়োজন ঘটবে, শেষ। তুমি এখন মনে করো আমি তোকে মানে পড়ার প্যাটার্নটা ধরাচ্ছি। মানে পড়ার প্যাটার্ন ধরতে পারাটা জরুরি কেন? কারণ তুমি দেখবা পরীক্ষার হলে তুমি অনেক কিছু পড়ে গেছো, তুমি লিখে আসতে পারতেছো না। তুমি যদি পড়ার প্যাটার্নটা ধরতে পারো, স্টাইলটা ধরতে পারো, তোমার জন্য সব কিছু ইজি। কারণ তুমি জানো যে ভাইয়া প্রোফেজ ধাপটাতে মেইন কাজই হলো পানি বিযোজন করতে থাকবে, পানি বিয়োজন করতে থাকবে। প্রোফেজের আন্ডারে মায়োসিস ওয়ানে প্রোফেজের আন্ডারেই আরও 5টা ধাপ। তার মানে প্রত্যেকটা 5টা ধাপ ধরেই কী হবে? পানি বিয়োজন করবে, খাটো মোটা হতে থাকবে। তার মানে তুমি প্রত্যেকটা ধাপ, তোমাকে যেটাই লিখতে বলুক না কেন,
তোমাকে যেটাই লিখতে বলুক না কেন তোমার টার্গেটটা কী হবে, পানি বিজন করতে থাকে আর খাটো মোটা হতে থাকে, শেষ। তার মানে আমি যদি তোমাকে এখন বলি আমার এখন মেইন টার্গেটটা কি, আমি তোমাকে যে এত কথা বললাম কেন বললাম, এত কথা আমি বললাম তোমাকে এই জন্যে, তোমাকে মনে করো সাপোজ যে আমাদের প্রোফেজ ওয়ান কি কি আছে, লেপটোটিন আছে, কি আছে, লেপটোটিন জাইগোটিন, তারপর কি প্যাকাইটিন, তারপর কি, তারপর হলো ডিপ্লোটিন, তারপর কি ডায়াকাইনেসিস, ডিপ্লোটিন ডায়াকাইনেসিস ডায়াকাইনেসিস ডায়াকাইনেসিস। তার মানে আমার প্রত্যেকটা ধাপে আমি অ্যাকচুয়ালি কী করবো বলতো, প্রত্যেকটা ধাপে আমি করব মেইনলি, সাপোজ মনে করো আরেকটা আমি নিয়ে নিই লেপটোটিন, সাপোজ মনে করো আমি তোমাকে এখন লেপটোটিনটা ব্যাখ্যা করতে বলছি, কী করতে বলছি, লেপটোটিনটা ব্যাখ্যা করতে বলছি, কী করবা, প্রত্যেকটা জন্য তুমি দুটো করে টপিক নিয়ে নাও, প্রত্যেকটা জন্য তুমি কিন্তু জানো যে ভাইয়া দুটো জিনিস সেম। কী হবে, প্রথম ধাপে কী হবে, জল বিয়োজন করতে থাকবে, কী হবে, জল বিয়োজন করতে থাকবে, জল বিয়োজন ঘটতে থাকবে। তারপর কী হবে, তো এটা তোমার খাটো ও মোটা হতে থাকবে, খাটো ও মোটা হইতে থাকবে, খাটো ও মোটা হইতে থাকবে। তার মানে এই যে এই দুটো টার্ম তোমাকে লেপটোটিন বলুক, জাইগোটিন বলুক, তারপর প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস যেটাই বলুক, আলটিমেটলি এই দুটো জিনিস তুমি সবগুলোতে লাগাইতে পারবা। তার মানে তোমাকে যখনই যেটা ব্যাখ্যা করতে বলছেন আলটিমেটলি দুটো করে টপিক, দুটো করে অপশন, দুটো করে লেখা আলটিমেটলি তুমি কিন্তু পেয়ে গেছো। তারপর কী করবা, তারপর তোমার মেইন টার্গেটটা হবে যে এই টপিক রিলেটেড, লেপটোটিন রিলেটেড, প্যাকাইটিন রিলেটেড, তারপর মনে করো সাপোজ জাইগোটিন রিলেটেড স্পেসিফিক কিছু টার্ম আছে, যে সাপোজ মনে করো ক্রসিং ওভার, যেটা সেটা শুধুমাত্র প্যাকাইটিনে হয়। তো ক্রসিং ওভার আসলে কী করবা, 3 নম্বর পয়েন্টে গিয়ে প্যাকাইটিন মানে তুমি ক্রসিং ওভার লিখবা, মনে করো সাপোজ তুমি প্যাকাইটিন লিখতেছো, তাহলে প্রথম ধাপ কি লিখবা, জল বিজন ঘটবে, ক্রোমোজোম খাটো মোটা হতে থাকবে, তারপর কী করবা, বলবা যে এখানে তোমার ক্রসিং ওভার ঘটে, শেষ। সেক্ষেত্রে তোমার লেপটোটিনের ক্ষেত্রে লেপটোটিনটা লিখবা, জাইগোটিনের ক্ষেত্রে জাইগোটিনটা লিখবা, প্যাকাইটিনের ক্ষেত্রে প্যাকাইটিন লিখবা, ডিপ্লোটিনের ক্ষেত্রে ডিপ্লোটিন লিখবা, ডায়াকাইনেসিসের ক্ষেত্রে ডায়াকাইনেসিস লিখবা। তার মানে আলটিমেটলি তুমি ব্যাপারটাকে বুঝতে পারতেছো, আমি পুরো ফর্মাটা ধরাই দেওয়ার চেষ্টা করতেছি, যাতে তুমি অন্তত বুঝতে পারো, যাতে তুমি অন্তত শিখতে পারো যে কীভাবে আসলে অনেক ইজিলি লিখে আসা যায়। এখন দেখো আমরা একটু আবার আগে জায়গায় চলে যাই। এখন দেখো আমরা কিন্তু অলরেডি বলে ফেলছি যে লেপটোটিন কী হয়, দেখো লেপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস যাই হবে আলটিমেটলি আমাদের কিন্তু প্রত্যেকটা ধাপেই সুন্দর করে কিন্তু আমাদের ক্রোমোজোমগুলো খাটো ও মোটা হতে থাকবে, কী হতে থাকবে, ক্রোমোজোমগুলো খাটো ও মোটা হতে থাকবে। এখন আসো লেপটোটিনের একটা মেইন ক্রাইটেরিয়া দেখো, ক্রোমোমিয়ার পাওয়া যায়, কী পাওয়া যায়, ক্রোমোমিয়ার পাওয়া যায়, কী পাওয়া যাবে, ক্রোমোমিয়ার পাওয়া যাবে। এখন আরেকটা জিনিস যেটা আমাদের লাগবে, ক্রোমোমিয়ার পাওয়া যাওয়ার পাশাপাশি এখানে কিন্তু একটা পোলারাইজড বিন্যাস পাওয়া যায়, কী পাওয়া যায়, পোলারাইজড বিন্যাস পাওয়া যায়, বা ফুলের মতো একটা, ফুলের তোড়ার মতো দেখা যায়, কী পাওয়া যায়, ফুলের তোড়ার মতো দেখা যায়। তাহলে আমরা কয়টা টার্ম পাইলাম বলতো, ক্রোমোমিয়ার পাইলাম, ফুলের তোড়া পাইলাম, আর এটা পোলারাইজড বিন্যাস পেলাম। তাহলে এখানে তুমি একটু সুন্দর করে লিখে রাখো, তাহলে তুমি এখানে লিখবা ক্রোমোমিয়ার, কি পাবা, ক্রোমোমিয়ার, ক্রোমোমিয়ার। তারপর কি পাবা, বলো ফুলের তোড়া। আরেকটা কি পাইছো, আরেকটা পাইছো কি, পোলারাইজড বিন্যাস, পোলারাইজড বিন্যাস। তার মানে তোমার কিন্তু লেপটোটিনের ধাপের প্রত্যেকটা টপিক টাচ করা শেষ। দেখো আমি কি খুব একটা কঠিন করে পড়াইছি, আমি খুব একটা জটিল করে কিছু বলছি তা কিন্তু বলি নাই। তোমার আমি কি বলছি, তুমি জানো যে ভাই প্রোফেজ নিয়ে, মানে প্রোফেজ 1 নিয়ে আলোচনা করতেছো, আলটিমেটলি পানি বিদ্যুৎ হবেই। তুমি জানো যে ভাই এখানে খাটো মোটা হবেই, দুইটা লিখে ফেলো। আর কি থাকে, আর কি থাকে, প্রত্যেকটা টপিকের প্রত্যেকটা ধাপের স্পেসিফিক কিছু বৈশিষ্ট্য থাকে না, লিখে ফেলছি। আলটিমেটলি সেমভাবে আমরা কিন্তু সবগুলো কপি করবো। দেখো সাপোজ মনে করো আমি এটা একটু কপি করে নিই, আই থিঙ্ক এটা পেজটা মনে করো এইটা, ওকে আমি এটা একটু কপি করে নিচ্ছি, 5টা কপি করে নিই, 3টা 4টা, আরেকটা লাগবে 5টা, কারণ আমরা প্রত্যেকটার জন্য আমরা লিখবো। ওকে এখন আসো আমরা হলো লেপটোটিনের জায়গায় কি লিখতে চাই, আমরা এখন লিখতে চাই হলো জাইগোটিন, কি লিখতে চাই, সাপোজ মনে করো আমরা এখানে জাইগোটিন লিখতে চাই, কি লিখতে চাই, জাইগোটিন লিখতে চাই, জাইগোটিন, লেপটোটিন, জাইগোটিনের ক্ষেত্রে কি থাকবে, আমাদের এই দুটো কিন্তু সেমই থাকবে। তার মানে আমাদের জাইগোটিনের ক্ষেত্রে এই জায়গাটা একটু আমাদের চেঞ্জ হবে। ওকে তাহলে আমরা এখন জাইগোটিনটা পড়বো। এখন দেখো তো একটু জাইগোটিনটা আমরা পড়ে আসি। জাইগোটিনটা কি বলছে, জাইগোটিনটা বলছে যে এই উপপর্যায়ে হোমোলোগাস ক্রোমোজোমগুলো, এখন বলতে পারি হোমোলোগাস ক্রোমোজোম জিনিসটা কি। এখন দেখো আমি তোমাকে কয়েকটা জিনিস বলি, হোমোলোগাস ক্রোমোজোম। দেখো আমরা নর্মালি জানি যে আমাদের বাবা থেকে কয়টা ক্রোমোজোম আসে, 23টা ক্রোমোজোম আসে, মা থেকে কয়টা ক্রোমোজোম আসে, 23টা ক্রোমোজোম আসে, টোটাল কয়টা, 46টা। কীভাবে মিলিত হয়, তোমার নিষেকের মাধ্যমে মিলিত হয়, কী তৈরি হয়, জাইগোট তৈরি হয়। এই জাইগোটটাই কিন্তু পরবর্তীতে বিভাজিত হয় এবং কী তৈরি করে, ভ্রূণ তৈরি করে, এবং ভ্রূণ থেকে আস্তে আস্তে কিন্তু তুমি পূর্ণাঙ্গ একটা মানুষে পরিণত হচ্ছে। তার মানে তোমার বাবা থেকে কয়টা ক্রোমোজোম আসতেছে,
তেইশটা ক্রোমোজোম আসতেছে কিসের মাধ্যমে আসতেছে? শুক্রাণুর মাধ্যমে আসতেছে। সেটা কি? একটা তোমার গ্যামিট। মাথায় কয়টা ক্রোমোজোম আসে? তেইশটা ক্রোমোজোম। সেটা কি? সেটা কিন্তু একটা গ্যামিট। তার মানে দুইটা গ্যামিট যখন মিলিত হয় তখন কিন্তু নিষিক্ত হয়, তখনই কিন্তু আমাদের জাইগোট তৈরি হয় এবং জাইগোটটা পরে বিভাজিত হয় ভ্রূণ তৈরি করে। এখন হোমোলোগাস ক্রোমোজোম মানে কি? বাবার 1 নাম্বার ক্রোমোজোম, মায়ের 1 নাম্বার ক্রোমোজোম, এই দুটো একসাথে আসলো। মায়ের 2 নাম্বার ক্রোমোজোম, বাবা 2 নাম্বার ক্রোমোজোম একসাথে হইলো। এই যে সেট 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 সেট, একের সাথে 1, 2 এর সাথে 2, 3 এর সাথে 3, এই যে একসাথে যে মানে সেট হচ্ছে, এটা হলো তোমার হোমোলোগাস ক্রোমোজোম। তাহলে এই যে দেখো এই কথাটা বলা আছে, হোমোলোগাস ক্রোমোজোমগুলা মাঝে একটা আকর্ষণ তৈরি হয়, সেজন্য একটা মানে একটা জোড়া তৈরি হয়। এই জোড়াকে বলা হয় বাইভ্যালেন্ট। এবং দেখো এই যে তোমার পুরো প্রক্রিয়া যেটা সেটাকে বলা হয় সিনাপসিস। তাহলে আমি যদি একটু বলি, আগের পেজে গিয়ে একটু লিখি যে ভাই আমরা কি কি পাচ্ছি? পেপটোটিন, এখানে যে জাইগোটিন, জাইগোটিন আমরা কি পাচ্ছি? সিনাপসিস পাচ্ছি। কি পাচ্ছি? সিনাপসিস পাচ্ছি। বাইভ্যালেন্ট পাচ্ছি, তাই না? বাইভ্যালেন্ট পাচ্ছি। হোমোলোগাস ক্রোমোজোম, হোমোলোগাস ক্রোমোজোম পাচ্ছি, তাই তো? হোমোলোগাস ক্রোমোজোম পাচ্ছি। হোমোলোগাস ক্রোমোজোম পাচ্ছি। তাহলে দেখো তো মোটামুটি তোমার দুটো অলরেডি লেখা শেষ না? আই থিঙ্ক লেখা শেষ। এখন আসো আমরা একটু প্যাকাইটিনটা দেখে আসি। প্যাকাইটিন, এখন দেখো প্যাকাইটিন, প্যাকাইটিন ধাপটাতে কি হয়? প্যাকাইটিন ধাপে ওই সেম আগের মতোই পানি বিযোজিত হতে হবে, খাটো ও মোটা হতে থাকবে। পানি বিযোজিত হবে এবং খাটো ও মোটা হতে থাকবে। আচ্ছা ওকে, আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো। তাহলে আমরা একটু সামনের দিকে যাই। এখন দেখো আমরা আসলে প্যাকাইটিনটা নিয়ে আলোচনা করবো। কি নিয়ে আলোচনা করবো? প্যাকাইটিন। তাহলে প্যাকাইটিনটা কি? তোমার হলো প্রোফেজ 1-এর তোমার 3 নম্বর যে ধাপ যেটা সেটা। প্যাকাইটিন ধাপে কি হবে? সেম আগের মতো দুইটা কথা। কি কি হবে? পানি বিযোজিত হবে। আর কি হবে? আর কি হবে? মেইনলি খাটো ও মোটা হতে থাকবে। এখন প্যাকাইটিন রিলেটেড আমাদের মেইন যে 3টা টার্ম সেগুলো একটু জানতে হবে। দেখো আমাদের কি হয় যে প্রতিটা বাইভ্যালেন্ট তৈরি হয়েছিল না এর আগের পেজে? বাইভ্যালেন্ট জিনিসটা কি? দুটো হোমোলোগাস ক্রোমোজোম, এক বাবার 1 নম্বর ক্রোমোজোম, মায়ের 1 নম্বর ক্রোমোজোম। সেই ক্রোমোজোমগুলো এখন 4টা বাহুতে তৈরি হবে, মানে আলাদা আলাদা করে ভেঙে যাবে। ব্যাপারটা হচ্ছে এরকম, সাবধান করো, এই যে এটা একটা ক্রোমোজোম, এই যে এটা একটা ক্রোমোজোম ছিল, আমার কথা বলতে এই যে একটা, আর কি হবে জানো? এরা এখান থেকে গিয়ে এইখান করে এরকম তোমার 4টা 4টা করে তৈরি করবে। ওকে, 4টা 4টা করে তৈরি করবে, সেম এরকম করে তোমার 4টা 4টা করে তৈরি করবে। ওকে, এরকম 4টা 4টা তৈরি করবো। তো এই যে স্ট্রাকচার যেটা সেটাকে আমরা কি বলতেছি? টেট্রাড। তার মানে আমরা টেট্রাড কথাটা কোথায় পাবো? প্যাকেটিন ধাপে পাবো। আর কি আছে? আর আছে তোমার হলো সিস্টার ক্রোমাটিড। সিস্টার ক্রোমাটিডটা কি? দেখো এটা এটা একটা ক্রোমাটিড, এটা একটা ক্রোমাটিড, এটা একই জিনিসেরই না। এটা তো সাপোজ ধরো এটা তোমার বাবারটা, এটা তোমার বাবারটা, আর এটা তোমার মায়েরটা। তার মানে বাবার যেটা, বাবার যে এখানে তোমার দুইটা ভাগ হয়ে গেল, তার মানে এইটা আর এটা, এটা 1, এটা 2। তার মানে 1 আর 2 কি হবে বলো তো? 1 আর 2 কি হবে? এর হবে সিস্টার। আবার মনে করো সাপোজ মায়ের যেটা, এটাকে আমরা নাম্বারিং করি 3 নাম্বার আর 4 নাম্বার। সাপোজ মনে করো 3 নাম্বার আর 4 নাম্বার, এটাও কিন্তু তোমার সিস্টার। কিন্তু 1-এর সাথে 3 আর 2-এর সাথে মনে করো সাপোজ 4, অথবা 1-এর সাথে 4 তোমার 2-এর সাথে 4, এগুলো সবগুলো কিন্তু নন সিস্টার ক্রোমাটিড। বুঝতে পারছো? এখন এখানে তোমার ক্রসিং ওভার রিলেটেড একটা কথা আছে। ক্রসিং ওভার রিলেটেড কথাবার্তাটা কি? ক্রসিং ওভার জিনিসটা হলো তোমার নন সিস্টার ক্রোমাটিড যদি একটু একটু আদান প্রদান করে নিজের ভিতরে, যদি ক্রোমোজোমাল জিনিসটা আদান প্রদান করে, সেটাকে আমরা বলছি মানে ক্রসিং ওভার। তাহলে দেখো সাপোজ মনে করো এই যে এটা কিন্তু একটা, এটা একটা তোমার এইটা আর এই যেটা, এই দুটো কিন্তু আমাদের হলো নন সিস্টার ক্রোমাটিড। এই জায়গাটা একটু লেগে গেল, ঠিক আছে, এই জায়গাটাতে লেগে গেল, আবার এই জায়গাটা একটু লেগে গেল, ঠিক আছে, এই জায়গাটা একটু লেগে গেল। তাহলে এই যে লেগে গেল, নিজেরা নিজে যে একটু আদান প্রদান করতেছে, এটা কি বলতো? এটা কিন্তু আমাদের ক্রসিং ওভার। তাহলে আমি যদি বলি ভাই ক্রসিং ওভারটা কোথায় ঘটে বলতো? ক্রসিং ওভারটা কিন্তু এই জায়গাতেই ঘটে। কোন ধাপে? প্যাকেটিং ধাপে। আর কি হয় বলতো? কায়াজমা তৈরি হয়। কি তৈরি হয়? কায়াজমা তৈরি হয়। তাহলে আমরা কিন্তু অনেকগুলো জিনিস পাচ্ছি। তাহলে একটু দেখো টেট্রাড, তারপর দেখো কায়াজমা, তারপর দেখো তোমার হলো সিস্টার ক্রোমাটিড, নন সিস্টার ক্রোমাটিড, এগুলো সবগুলো কিন্তু আমাদের কোথায় হচ্ছে বলতো? এগুলো সবগুলো কিন্তু আমাদের প্যাকেটিং ধাপে হচ্ছে। আমরা একটু লিখে নেই, তাহলে এটা একটু তোমার জন্য গুছানো হবে। জাইগোটিন, এটা হলো তোমার প্যাকাইটিন, এটা হলো আমাদের প্যাকাইটিন। প্যাকাইটিন, প্যাকাইটিন। প্যাকাইটিন ধাপের প্রথম দুইটা যেটা সেটা কিন্তু ঠিকই থাকবে, তাই না? প্রথম দুইটা কিন্তু ঠিকই থাকবে। তাহলে আমাদের পরের দুইটা কি হচ্ছে বলতো? পরের পরের তিনটা কিন্তু হচ্ছে আমাদের, একটা হলো ক্রসিং ওভার, ক্রসিং ওভার। তারপর আর কি পাচ্ছি? সেখানে কিন্তু আমরা হলো টেট্রাড পাচ্ছি, তাই না? টেট্রাড, টেট্রাড পাচ্ছি। সিস্টার নন সিস্টার ক্রোমাটিড পাচ্ছি, সিস্টার নন সিস্টার ক্রোমাটিড পাচ্ছি, সিস্টার নন সিস্টার ক্রোমাটিড পাচ্ছি, সিস্টার ক্রোমাটিড, নন সিস্টার ক্রোমাটিড। তাহলে এই যে ব্যাপারগুলো যেগুলো, সেগুলো কিন্তু তোমার খেয়াল রাখা লাগবে। তাহলে দেখো প্যাকেটিংটা কিন্তু তোমরা ইজিলি ব্যাখ্যা করতে পারবা, তাই না? তাহলে কি লিখবা? তাহলে বলবা যে ভাইয়া প্রথম ধাপটাতে কী হবে? জল বিয়োজন করতে থাকবে, খাটো মোটা হতে থাকবে, এখানে টেট্রাড তৈরি হবে, তারপর সিস্টার নন সিস্টার ক্রোমাটিড একটা ব্যাপার থাকবে, তারপর সেটা ক্রসিং ওভার হয়ে আমাদের কিন্তু যে তোমার ক্রসিং ওভার হয়ে যে আদান প্রদান যেটা, সেটা কিন্তু আমাদের এখানেই সম্পন্ন হবে। তাহলে আমরা আবার আগের জায়গায় চলে যাই। তাহলে আমাদের কিন্তু অলরেডি জাইগোটিন পড়া শেষ, প্যাকেটিন পড়া শেষ। তারপর দেখো যে প্যাকাইটিনের যে ব্যাপারটা যেটা, সেটা আমরা এখানে আলোচনা করা হয়েছে। দেখো এই যে একটা তোমার হলো একটা ক্রোমোজোম, যেটা মনে করো এই যে এইটা, এটা মনে করো বাবার 1 নাম্বার,
এটা মনে করছো মায়ের 1 নাম্বার। তাহলে দেখো 1 নাম্বার একসাথে যে আসছে এটাকে বলতেছি আমরা তোমার হোমোলোগাস ক্রোমোজোম, দুইটা হোমোলোগাস ক্রোমোজোম একসাথে যে কাছাকাছি আসছে সেটাকে বলছে সিনাপসিস প্রসেস। আবার এই যে এইখানকার যে তোমার এটা মনে করো এই যে এটা পরবর্তীতে তো এটা ভাগ হয়ে গেছে তাই না, 4টা তোমার মানে ক্রোমাটিড তৈরি করছে। যে 4টা যে ক্রোমাটিড তৈরি হলো, এই যে 4টা ক্রোমাটিড তৈরি হওয়ার প্রক্রিয়াকে আমরা কি বলতেছি, এটাকে আমরা বলতেছি টেট্রা তৈরি হওয়া। এবং এই যে একটা সিস্টার ক্রোমাটিড মানে দুইটা নন সিস্টার ক্রোমাটিড নিজেরা নিজেরা যে আদান প্রদান করলো সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা কিন্তু বলবো যে ভাইয়া কায়াজমা। মানে সেখানে যে এই যে এখানে দেখো একটা এক্স এর মতো একটা ক্রস লিঙ্ক তৈরি করলো না, এটাকে আমরা বলছি কায়াজমা। এবং পুরো প্রক্রিয়া যেটা সেটাকে বলা হয় ক্রসিং ওভার। এই ক্রসিং ওভারের কারণেই কিন্তু আমাদের এই যে তোমার এই ক্রোমোজোমের পার্টটা এটাতে চলে যায়, আবার এই ক্রোমোজোমের পার্টটা ওটাতে চলে যায়, এবং বৈশিষ্ট্যের একটা মিক্সড আপ হয় এবং নতুন একটা বৈশিষ্ট্য তৈরি হয়, তোমার ভিতরে একটা নতুন প্রকরণ তৈরি হয়। এটা কিন্তু আমাদের বংশ পরম্পরায় আস্তে 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 কিন্তু তোমার দাদারটা তুমি পাইছো, তোমার বাপেরটা হয়তো তোমার হলো ছেলে মেয়ে পাইতে পারে, আলটিমেটলি এভাবে কিন্তু তোমার বৈশিষ্ট্যগুলা সামনে দিয়ে কিন্তু চলতে থাকে। এখন দেখো এই কথাটাই আমাদের এখানে সুন্দর করে বলা হয়েছে। যখন তোমাকে চিত্র আঁকতে দিবে তখন কি করবো, সাপোজ মনে করো তুমি আগে দুইটা ক্রম মানে হোমোলোগাস ক্রোমোজোম দেখাও, তারপর তুমি সেটা ভাগ হয়ে গেছে টেট্রা ফর্মেশন করছো সেটা দেখাও, তারপর তুমি পরের ধাপে গিয়ে যে কায়াজমা তৈরি হয়েছে সেটা দেখাও। তাহলে দেখো এই যে কায়াজমা তৈরি হওয়ার পাশাপাশি এখানে একটা লুপ তৈরি হয়েছে তাই না, এই লুপ রিলেটেড কথাবার্তা যেটা সেটা কিন্তু আমরা একটু পরেই পাবো। দেখো ডিপ্লোডিন ধাপ, ডিপ্লোডিন ধাপে কি হয় সেম আগের মতোই পানি বিয়োজন হতে থাকে, খাটো মোটা হতে থাকে। অ্যান্ড কি হবে এখানে, আমাদের এখানে কিন্তু যে দুটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার দ্বয়ের মাঝে প্রথম ব্যাপকভাবে একটা বিকর্ষণ শুরু হয়। এখানে দুইটা কায়াজমাটার মাঝে আমাদের লুপ তৈরি হয় এবং এখানে কিন্তু একটা প্রান্তীয়করণ দেখা যায়। তার মানে আমরা একটা ব্যাপার বুঝতে পারতেছো যে ভাইয়া লুপটা কোথায় বলো তো, এই যে আগের পেজে গিয়ে তুমি যদি একটু দেখো যে এখানে কিন্তু একটা লুপ তৈরি হয়েছিল তাই না, এই যে দেখো তো এটা এখানে লুপ তৈরি হয়েছিল, এখানে একটা কায়াজমা এখানে একটা কায়াজমা। তাহলে এই যে তোমার এই যে এটা তোমার সেন্ট্রোমিয়ার, এটা একটা সেন্ট্রোমিয়ার, এই দুটো সেন্ট্রোমিয়ার মাঝে কিন্তু একটা বিকর্ষণ তৈরি হবে এবং এখানে কিন্তু একটা তোমার লুপটা যেটা সেটা কিন্তু আস্তে আস্তে বড় হতে থাকবে। তারপর কি হবে, আস্তে আস্তে বিকর্ষণ শুরু হতে থাকবে, পরবর্তীতে কিন্তু এটা আলাদা হবে, এটা আমরা একটু পরে ডিটেলস আলোচনা করবো। তবে এই যে তোমার লুপ তৈরি হওয়ার যে ব্যাপারটা যেটা দেখো এখানে ওই কথাই বলতেছিলাম যে লুপ তৈরি হচ্ছে, তারপর হলো প্রান্তীয়করণ হচ্ছে, এই যে তারপর হলো বিকর্ষণ হচ্ছে, এটা কোন ধাপে বলতো, এটা কিন্তু ডিপ্লোডিন ধাপে। তাহলে আমরা একটু লিখে নিই আগের পেতে গিয়ে, দেখো ডিপ্লোডিন ধাপ তাই না, আমরা কিন্তু প্যাকেটিং শেষ করছি, তারপর এখন আমাদের ডিপ্লোডিন ধাপ, কি ধাপ, ডিপ্লোডিন ধাপ, ডিপ্লোটিন 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 ধাপে কি হবে, এই দুটো তোমার সেমই থাকবে তাই না, এই দুটো তোমার সেমই থাকবে। তাহলে এখন বাকিটা কি হবে, বাকিটা হবে তোমার যে বিকর্ষণ তৈরি হবে এবং লুপ তৈরি হবে তাই না। দেখো এখানে আমি বললাম যে লুপ তৈরি হবে, লুপ তৈরি হবে, লুপ তৈরি হবে, একটা বিকর্ষণ তৈরি হবে, কি হবে, বিকর্ষণ তৈরি হবে। তাহলে দেখো মোটামুটি এই যে 4টা টপিক যদি 4টা মানে পয়েন্ট যদি তুমি এখানে কভার করো তাহলে তোমার ডিপ্লোটিন থেকে আর কিছু লাগতেছে না তাই না। এখন আসো আমাদের ডায়াকাইনেসিস, আমাদের লাস্ট ধাপ যেটা সেটা। ডায়াকাইনেসিস ধাপটা কি হয় বলো তো, ডায়াকাইনেসিস ধাপটাতে আসলে কি হয়, এই যে দেখো ডিপ্লোটিন শেষ, ডায়াকাইনেসিস এই যে দেখো তোমার হলো একটা বিকর্ষণ হচ্ছিল তাই না, বিকর্ষণ যে হচ্ছিল এই বিকর্ষণটা কিন্তু আস্তে আস্তে চলতে থাকবে, এই বিকর্ষণটা কিন্তু আস্তে আস্তে চলতে থাকবে। তারপর দেখো আরও মোটাও খাটো হতে থাকবে, আরও মোটাও খাটো হতে থাকবে, এবং আস্তে 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 কিন্তু তোমার এই যে নিউক্লিওলাস অদৃশ্য হয়ে যাবে তাই না, নিউক্লিয়ার এনভেলপ অবলুপ্তি ঘটবে। তাহলে এই যে ব্যাপারগুলো যেগুলা মোটামুটি এতক্ষণ ধরে যে তোমাদের বললাম যে ভাই প্রোফেজ ওয়ান, আমাদের এই যে এত 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 ডিটেলস মানে প্রোফেজ ওয়ানের ডিটেলসগুলো এত এত বেশি বেশি বলার কারণ কি, এত বেশি বেশি বলার কারণ হলো প্রোফেজ ওয়ানটাই আমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কারণ আলটিমেটলি দেখবা যে প্রোফেজ ওয়ান থেকে কিন্তু আমাদের মেইনলি বেশি জিনিসগুলো কিন্তু প্রোফেজ ওয়ান থেকেই কভার করতেছে। অ্যান্ড একটা জিনিস আমাদের একটু খেয়াল রাখা লাগবে যে প্রোফেজ ওয়ানে কিন্তু আলটিমেটলি আমাদের 5টা ধাপ, 5টা ধাপের মধ্যে সবগুলো কিন্তু কম বেশি ইম্পর্টেন্ট। তবে লেপটোপ্রোটিন, জাইগোটিন, প্যাকাইটিনটা বেশি ইম্পর্টেন্ট। প্যাকাইটিনে আমাদের ক্রসিং ওভার করতেছে, টেট্রা তৈরি হচ্ছে, অ্যান্ড এই যে রিলেটেড ব্যাপারগুলো যেগুলো সেগুলো কিন্তু আমাদের সবচেয়ে বেশি হয় এখানে। তার মানে এখনও কি, এই যে দেখো আমাদের যে এই স্ট্রাকচারটা যে তৈরি হয়েছে দেখো তো, এই যে স্ট্রাকচারটা দেখো, এই যে আমাদের ডায়াকাইনেসিস যে স্ট্রাকচারটা, এখানে দেখো যে এটা তোমার হলো একটা ক্রসিং ওভার একটা জায়গা, একটা কায়াজমা তৈরি হয়েছে, কায়াজমা তৈরি হয়েছে। এখন কি ছিঁড়ছে, এখন কি ছিঁড়ছে, ছিঁড়ে নেই কিন্তু, ছিঁড়বেটা কোথায়, মেটাফেজ ধাপে। এখন দেখো আমরা নর্মালি কি জানি, আমরা নর্মালি জানি যে ক্রোমোজোমগুলো খাটো মোটা হয়ে থাকবে, তারপর প্রোমেটাফেজ ধাপে একটু খাটো মোটা হয়, মেটাফেজ ধাপে মাঝামাঝি আসে, তারপর কি হয়, তারপর হলো তোমার ক্রোমোজোম মানে ক্রোমোমিয়ার মানে যে তোমার হলো সেন্ট্রোমিয়ার যেটা আছে, সেন্ট্রোমিয়ারটা কিন্তু ওখানে ভেঙে যায়। এখানে একটু দেখো তো, এখানে মেটাফেজ ধাপে সেন্ট্রোমিয়ার কি ভাঙতেছে, এখানে কি সেন্ট্রোমিয়ার রিলেটেড কোনো কথাবার্তা আছে, এখানে কিন্তু আলাদা যেটা হচ্ছে সেটা কিন্তু আমাদের মেইনলি কায়াজমার জায়গাটা, খেয়াল করছো। কারণ এই জন্যই আমি তোমাদের বললাম যে ভাইয়া আমাদের ক্রোমোজোম যে অর্ধেক হয় সেটা কোথায় হয়, সেটা কিন্তু আমাদের হয় মেনলি মায়োসিস ধাপে, মায়োসিস ওয়ানে কোথায়, অ্যানাফেজ ধাপে, অ্যানাফেজ ওয়ানে সাধারণত। এই দেখো মেটাফেজ ওয়ানে কিন্তু মাঝামাঝি অবস্থায় আসছে, বিকর্ষণটা কিন্তু আরও বাড়তেছে, কিন্তু বাট এখন কিন্তু আলাদা হয়নি তাই না, এখন কিন্তু আলাদা হয়েছে, এখন কিন্তু আলাদা হয় নাই। আলাদাটা হবে কোথায়,
আলাদাটা হবে কিন্তু এই যে পরের ধাপে আসো, এই দেখো মেটাফেজ ওয়ান, মেটাফেজ ওয়ানে কিন্তু দেখো সেন্ট্রোমিয়ার বিভক্ত হয় না। আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি যে ভাইয়া মেটাফেজ ওয়ানে কি সেন্ট্রোমিয়ার বিভক্ত হবে? হবে না। কেন হবে না? কারণ আলটিমেটলি এখানে তো সেন্ট্রোমিয়ার ব্যাপারই নাই। এখানে আমার ব্যাপারটা হচ্ছে কোথায়? বিকশনটা তৈরি হচ্ছে কোথায়? কায়াজমার জায়গায়। দুইটা সেন্ট্রোমিয়ার বিপরীত দিকে ঠেলতেছে, কিন্তু আটকে আছে কোথায়? আটকে আছে মেইনলি তোমার সেন্ট্রোমিয়ার বাদ দিয়ে তোমার কায়াজমার জায়গাটাতে। তার মানে তুমি যদি এরকম ঠেলতেই থাকো ছিঁড়বে কোথায়? কায়াজমার জায়গাটাতে। তার মানে সেন্ট্রোমিয়ার কি বিভক্ত হচ্ছে? হচ্ছে না। ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হচ্ছে কোন ধাপে? এর পরের ধাপটাতে কি? কোন ধাপে? অ্যানাফেজ ওয়ান ধাপে। তাহলে দেখো ওই কথাটাই বলা আছে। দেখো অ্যানাফেজ ওয়ান ধাপে তোমার আছে দেখো বিপরীত দিকে দুটি মেরুর দিকে ধাবিত হইতে থাকে ক্রোমোজোম সূত্রের সংকোচন আর প্রসারণ, এই অনেক কথাবার্তা বলা। এখানে কিন্তু তোমার VLJI তোমার হলো 4টা স্ট্রাকচার দেখা যায়। এখানে কিন্তু তোমার উভয় মেরুতে বাইভ্যালেন্টের একটি অবিভক্ত পূর্ণাঙ্গ ক্রোমোজোম এসে পৌঁছায়। প্রতি মেরুতে ক্রোমোজোম সংখ্যা তোমার মাতৃকোষী ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়ে যায়। একটা জিনিস খেয়াল করো, মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হচ্ছে কোথায়? মায়োসিস ওয়ানের অ্যানাফেজ ওয়ান ধাপে। কোন ধাপে? অ্যানাফেজ ওয়ান ধাপে। তাহলে এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। সেই ক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যাটা দাঁড়ায় 2n এর পরিবর্তে n। তার মানে আমাদের মায়োসিস ওয়ান কিন্তু অলরেডি শেষ। তা আমরা কি আলোচনা করলাম তোমার প্রোফেজ ওয়ান, মেটাফেজ ওয়ান, অ্যানাফেজ ওয়ান, টেলোফেজ ওয়ান। তার মানে টেলোফেজ ওয়ানটা আমরা একটু পরে পড়বো। সহজ কথা হলো যে আমাদের মায়োসিস ওয়ান ধাপে ক্রোমোজোম সংখ্যা কি অর্ধেক হয়? হয়। কোন ধাপে? অ্যানাফেজ ওয়ান ধাপে। এখানে কি সেন্ট্রোমিয়ার ভাঙে? সেন্ট্রোমিয়ার কিন্তু ভাঙে না। তাহলে এই যে ভাঙ্গা ছেঁড়ার যে ব্যাপারটা যেটা, সেটা কার ঘটে? সেটা কিন্তু আমাদের তোমার এই যে কায়াজমার যে জায়গাটা যেটা, সেটাই কিন্তু আমাদের ঘটে। তাহলে আই থিঙ্ক এই পর্যন্ত তোমরা অন্তত বুঝতে পারছো। আর একটু বুঝতে পারছো কিনা একটু জাস্ট আমরা একটু ফলো আপ নিয়ে আসি। আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো। আচ্ছা আমাকে একটু জানাও তোমরা হলো বুঝতে পারছো কিনা। মানে আমরা ক্লাসের বলতে গেলে 40-50% শেষ করে ফেলছি, কারণ আমাদের মায়োসিসটাই তো বেশি ইম্পর্টেন্ট পার্ট। মায়োসিস পার্টের মধ্যে আবার হলো প্রোফেজ ওয়ানটা সবচেয়ে বড়। তাহলে আমরা এতক্ষণ যেগুলো আলোচনা করছি মোটামুটি কিন্তু আমাদের মায়োসিসের বেশিরভাগ জায়গা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। অ্যান্ড মায়োসিসের সাথে সাথে কিন্তু আমরা মাইটোসিসটাও কভার করে ফেলছি। সেটা কিন্তু দেখবা পড়াশোনা কিন্তু অনেক ইজি হয়ে যাবে। ওকে, যাক ধন্যবাদ তোমাদের যারা যারা ক্লাস করতেছো। আই থিঙ্ক তোমাদের উপকার হচ্ছে বা হওয়া উচিত, কারণ এত ডিটেলসে বা এত সহজ করে আই থিঙ্ক তোমাদের অন্য কেউ পড়াবে না। এখন দেখো যে মানে আমরা অলরেডি যে মানে তোমার প্রোফেজ ওয়ানের আন্ডারে যেগুলো আছে সেগুলো কিন্তু আলোচনা করে ফেলছি। আর মানে মায়োসিস টু যেটা, সেটা সাধারণত আসলে খুব একটা দেয় না, সেটা কিন্তু আমাদের মাইটোসিসেই কভার করে যায়। সেই রিলেটেড কথাবার্তাগুলো আমরা একটু পরে দেখবো। তাছাড়া আমরা এই পার্ট একটু দেখে ফেলি। দেখো মায়োসিসের গুরুত্বটা কি সেটা নিয়ে কিন্তু আমাদের কোশ্চেন আসে। মায়োসিসের গুরুত্বটা কি সেটা নিয়ে আমরা একটু দেখি। যে মায়োসিস কি করে জানো? জনন সৃষ্টি করে। কারণ তুমি যখন তোমাকে বলবে যে তোমাকে একটা চিত্র দিল, সাপোজ মনে করো চিত্র এ দিল অথবা চিত্র বি দিল, তোমার টার্গেটটা কি? তোমার টার্গেট হলো আগে বুঝতে পারা যে এখান থেকে কোশ্চেনটা কি। কোশ্চেনটা হলো যে এখানে মায়োসিসের গুরুত্ব সম্পর্কে ব্যাখ্যা করতে বলছে। তার মানে তোমাকে অবশ্যই এখন কিছু গুরুত্ব লিখতে হবে, যাতে তুমি অন্তত একটা পেজ ভরাট করতে পারো এবং মোস্ট ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেনগুলো বা মোস্ট ইম্পর্টেন্ট যে টপিকগুলো পয়েন্টগুলো সেগুলো যেন তুমি এখান থেকে কভার করতে পারো। তাহলে এখন তুমি একটু নিজেকে জিজ্ঞাসা করো যে ভাইয়া মায়োসিসের মেইন মানে পারপাসটা কি? পারপাসটি হলো যে আমাদের এখানে একটা যৌন জননের একটা ব্যাপার থাকে, মানুষ তৈরি করার একটা ব্যাপার থাকে, যে আমি এখানে নতুন করে নতুন করে একটা সাপোজ মনে করো যে বৈশিষ্ট্য তৈরি করবো, প্রকরণ তৈরি করবো, নিজেদের মাথায় একটা চেঞ্জ তৈরি করবো, একটা তোমার হলো মানে অভিযোজন ক্ষমতা বাড়ায় ফেলবো, এরকম একটা ব্যাপার, তাই না? তাহলে দেখো আমরা একটু জাস্ট বৈশিষ্ট্যগুলো একটু দেখার চেষ্টা করি, যদি এটা আসলে পুরোটাই মুখস্থ বেসড পড়াশোনা। তারপর আমি তোমার জন্য একটু ইজি করার চেষ্টা করবো। দেখো জনন সৃষ্টি হয় তোমার বাবা থেকে 23টা ক্রোমোজোম আসছে, মা থেকে 23টা ক্রোমোজোম আসছে। কি দিয়ে আসছে? সেটা কিন্তু তোমার গ্যামেট দিয়ে আসছে। গ্যামেটটা কি? মায়েরটা কিন্তু ডিম্বাণু, বাবারটা কি? শুক্রাণু। তার মানে এই যে শুক্রাণু আর ডিম্বাণু তৈরি করতে হবে, কোত্থেকে তৈরি হবে? বাবার জনন মাতৃকোষ, যেটা বাবার জনন মাতৃকোষ থেকে তৈরি হয়েছে শুক্রাণু, মায়ের জনন মাতৃকোষ থেকে তৈরি হয়েছে ডিম্বাণু। আলটিমেটলি এই যে জনন মাতৃকোষ থেকে একটা গ্যামেট তৈরি হওয়ার যে প্রক্রিয়া, যেটা সেইটা কে করতেছে? সেটা কিন্তু তোমার মায়োসিস কোষ জয়েন করতেছে। তাহলে এই কথাটাই কিন্তু তোমাদের এখানে বলা আছে যে জনন কোষ সৃষ্টি। এখন আসো ক্রোমোজোমের সংখ্যা ধ্রুব রাখা। ওই যে বললাম না, তোমার বাবাতে কিন্তু ক্রোমোজোম ছিল 46টা, বাবার ক্রোমোজোম 46টা কি আসছে? আসে নাই তো, 23টা আসছে। কেন? সে বেশি বেশি 23টাকে বাড়াইছে, ঠিক আছে? আলটিমেটলি মাথে কিন্তু 23টা ক্রোমোজোম আসছে, এবং সেটা কিন্তু তোমার আলটিমেটলি মায়োসিস কোষের মাধ্যমেই হয়। ওই কথাই বলছে যে ক্রোমোজোম সংখ্যা ধ্রুব রাখতে হেল্প করে। আবার দেখো যে প্রজাতির সক্রিয়তা বজায় রাখতে হেল্প করে। সাপোজ মনে করো তোমার বাবা থেকে যদি 46টা ক্রোমোজোম আসতো, তাহলে কি হইতো?
তোমার বাবা থেকে আসতে 46টা ক্রোমোজোম, তোমার মা থেকে আসতে 46টা ক্রোমোজোম, তার মানে 46 তোমার মনে করো সাপোজ তুমি ছিলা হলো মানে তোমার বাপ মানুষ, তুমি হয়ে গেছো অন্য কিছু একটা মানে তোমার মানে একটা এলিয়েন হয়ে গেছো। তার মানে তুমি চিন্তা করে দেখো যে ক্রোমোজোম সংখ্যা যদি ফিক্সড না থাকতো তো কি বিপদটা ঘটতে পারতো, মানে কি প্রতি একটা করে জেনারেশন যাইতো ক্রোমোজোম সংখ্যা দ্বিগুণ হইতো। তার মানে তুমি চিন্তা করো তোমার বাপ মানে তোমার বাপের পরে তুমি হইছো, মানে তোমার দাদার পর তোমার বাপ, তোমার বাপের পর তুমি, তার মানে অলরেডি 3টা জেনারেশন যদি মানে অর্ধেক অর্ধেক যদি না হইতো, তার মানে তোমার ক্রোমোজোম হওয়ার কথা ছিল কত, 46 × 3, তার মানে 3×18, 3×4 = 12, 138। চিন্তা করছো 138টা ক্রোমোজোম, তার মানে তোমার ছেলের ক্ষেত্রে হইতো আরো 46টা, তাহলে কত 144 অধিক 40, তার মানে 184। ইনসেইন, কেমনি ভাই? আচ্ছা আসো দেখো বৈচিত্র্য সৃষ্টি। মাইসিস প্রক্রিয়ায় গ্যামেটের ক্রোমোজোমের স্বাধীন বিন্যাস এবং ক্রসিং ওভারের ফলে পৃথিবীতে কিন্তু বৈচিত্র্য সৃষ্টি হয়। এই যে বলছিলাম না আমাদের প্যাকেটিং ধাপে কী হয়, প্যাকেটিং ধাপে কিন্তু আমাদের ওই যে নন সিস্টার ক্রোমাটিডের মাঝে আমাদের কিন্তু ক্রোমোজোমাল অংশ যেটা সেটা কিন্তু আদান প্রদান হয়, এখানে কিন্তু আমাদের বৈচিত্র্য তৈরি হচ্ছে। আবার দেখো অভিব্যক্তির ক্ষেত্রে মাইসিস আনে বৈচিত্র্য আর বৈচিত্র্য আনে অভিব্যক্তি। জাস্ট বই থেকে তোমরা একটু পড়ে নিবা। গ্যামেট সৃষ্টি প্রসেসটা কিন্তু এখান থেকেই হয়। ওকে, আবার দেখো জনুক্রম মানে কি, বংশ পরম্পরায় দেখো মাইসিস প্রত্যক্ষ ভূমিকা পালন করে। এই যে দেখবা যে তোমার কিছু যখন আমরা শৈবাল ছত্রাক পড়বো তখন দেখবা যে ওখানে আমাদের বেশ কিছু ব্যাপার স্যাপার আছে, স্পোরোফাইটিক জনুক্রম, গ্যামেটোফাইটিক জনুক্রম, এই রিলেটেড বেশ কিছু কথাবার্তা আছে, ওটা আমরা ওখানে আলোচনা করবো। ওকে, এখান থেকে আর কিছু আমাদের প্রয়োজন নাই। তার মানে তোমরা যদি এই হেডলাইন ধরে যদি একটু কভার করতে পারো তাহলে কিন্তু তোমার জন্য কিন্তু অনেক ইজি। তাহলে দেখো এই যে এতক্ষণ ধরে আমরা কি আলোচনা করলাম, দেখো তো আমরা অনেকগুলো পেজ পড়ে ফেলছি। তুমি একটু যদি খেয়াল করো যে আমরা একটা একটা করে দেখো, একটা একটা করে যদি আমরা হলো মুভ করি তাহলে দেখবা যে আমরা লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্রোটিন, ডায়াগনেসিস আর প্রত্যেকটা কোশ্চেন ধরছি। খেয়াল করছো? তুমি একটু খেয়াল করো যে তোমার এখানে যা যা কোশ্চেন ছিল দেখো তো প্রত্যেকটা কোশ্চেন কভার করা হয়েছে কিনা, দেখো তো প্রত্যেকটা কোশ্চেন কভার করা হয়েছে কিনা, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু এখানে কভার করা হয়েছে। লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্রোটিন, ডায়াগনেসিস, যেখানে যেখানে যা অ্যান্সার করবা সবগুলো কিন্তু এখানে তোমার সুন্দর করে বলা আছে। এখন আসো মাইটোসিস। এখন মাইটোসিসের আগে সেম আমরা আগে কোশ্চিনের প্যাটার্নটা ধরে যাই। কোশ্চিনের প্যাটার্নটা ধরতে পারাটা খুবই জরুরি। দেখো তো টুয়াইজেন থেকে টুয়াইজেন হয়েছে তার মানে একবার সেম টাইপের জিনিস, তাই না? সেম টাইপের জিনিস। আবার দেখো টুয়াইজেন থেকে অ্যান হয়েছে, আবার এখান থেকে অ্যান হয়েছে, তার মানে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যাচ্ছে। তার মানে এটা কি, এটা হলো তোমার মায়োসিস, এটা কি মায়োসিস, আর এটা কি, এটা হলো তোমার মাইটোসিস। কেমনে বুঝলাম হলো এইভাবে যে আমাদের এখানে কিন্তু ক্রোমোজোম সংখ্যা কমে নাই, যেরকম ছিল সেরকমই আছে, তাহলে এটা কিন্তু আমাদের সমীকরণে কোষ বিভাজন মাইটোসিস। এখানে কিন্তু ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে গেছে, তার মানে এটা কিন্তু আমার মায়োসিস। এটা কি, এটা কিন্তু আমাদের মায়োসিস। তাহলে এই জায়গাটা তোমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে। আবার দেখো জাইগোট থেকে জীব তৈরি হয়েছে, তাই না? সাপোজ মনে করো একটা জাইগোট কেমন ডিপ্লয়েড, তাই না? জাইগোট মানে ডিপ্লয়েড, কেন ডিপ্লয়েড? কারণ একটা শুক্রাণু একটা ডিম্বাণু মিলে তৈরি হয়েছে। তার মানে n+n, তার মানে এটা কিন্তু আমাদের টুয়াইজেন থেকে আলটিমেটলি একটা কোষ বিভাজনের মাধ্যমে জননকোষ তৈরি হয়েছে। দ্যাট মিনস তোমার জননকোষ তৈরি হয় মানে কি, হ্যাপ্লয়েড জিনিস তৈরি হয়, জননকোষ তৈরি হয় বা গ্যামিট তৈরি হয় কিভাবে, মায়োসিস কোষ বিভাজনের মাধ্যমে। তার মানে এই কোষ বিভাজনটা কি বলতো, এই কোষ বিভাজনটা হচ্ছে মায়োসিস কোষ বিভাজন। আর আগেরটা কি, আগেরটা হলো মাইটোসিস কোষ বিভাজন। তার মানে তোমার এখানে সর্বোচ্চ কোশ্চেনটা কি হতে পারে, মাইটোসিস আর মায়োসিস কোষ বিভাজনের পার্থক্য বলতে পারে, এই তো। আবার পরের কোশ্চেনটা দেখো যে এই যে এখানে কিন্তু সামনে একবারে গাছের আগার দিকে সেখানে কি থাকে, মেরিস্টেম থাকে, ভাজক টিস্যু থাকে, সেখানে কোন কোষ বিভাজন হয়, মাইটোসিস কোষ বিভাজন হয়। আবার দেখো যে এখানে তোমার হলো এটা কিন্তু একটা তোমার ওই যে পরাগধানী থাকে না, পরাগধানী, এখানে কি তৈরি হবে, পরাগরেণু তৈরি হবে। দ্যাট মিনস তোমাকে বোঝাইতে চাচ্ছে এখানে আমি গ্যামিট তৈরি করতে চাই, গ্যামিট তৈরি হয় কোন ধাপে, কোন প্রক্রিয়ার মাধ্যমে, মায়োসিস কোষ বিভাজনের মাধ্যমে। তখন এখানে কোন কোষ বিভাজনের কথা বলা হচ্ছে, মায়োসিস কোষ বিভাজনের কথা বলা হচ্ছে। আবার দেখো যে এটা কিন্তু আমাদের একটা কোষচক্র, তাই না? এটা একটা কোষচক্র। আর এখানে দেখো টুয়াইজেন থেকে 4টা আয়ন তৈরি হয়েছে, তাই না? 4টা আয়ন তৈরি হয়েছে, তার মানে ক্রোমোজোম সংখ্যা কিন্তু অর্ধেক হয়ে গেছে। তো ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায় কোন প্রক্রিয়ায়, মায়োসিস কোষ বিভাজনের মাধ্যমে। তার মানে আলটিমেটলি ওখানে কিন্তু আমাদের মায়োসিস কোষ বিভাজন রিলেটেড কথাবার্তা বলছে। আবার দেখো আমরা একটু সামনের দিকে যাই। কোষ বংশগতিবিদ ডক্টর নাসরিন পেঁয়াজের মূল আর পরাগধানের স্লাইড মানে পর্যবেক্ষণ করছিলেন। পেঁয়াজের মূল তার মানে আলটিমেটলি দেহকোষ, সেখান থেকে বিভাজন হচ্ছে, দ্যাট মিনস মাইটোসিস কোষ বিভাজন। আবার পরাগধানী তার মানে এখান থেকে পরাগরেণু তৈরি হবে, যেটা একটা জনন মাতৃকোষ, জনমাতৃকোষ থেকে জনকোষ তৈরি হবে যেটা পরাগরেণু, তার মানে এটা কিন্তু তোমার মায়োসিস কোষ বিভাজন। দ্যাট মিনস তুমি বুঝতে পারতেছ আমি কীভাবে এখান থেকে মেইন টপিকটা বের করে আনতেছি, এটা কিন্তু বুঝতে পারা খুবই জরুরি। তাহলে দেখো যে জিনিসটা বলতেছিলাম যে মূলের স্লাইডে প্রাপ্ত কোষে ক্রোমোজোম সংখ্যা পরাগধানী ক্রোমোজোমের দ্বিগুণ। দ্যাট মিনস মাইটোসিস কোষ বিভাজনে মায়োসিস থেকে কিন্তু ডবল তোমার হলো ক্রোমোজোম থাকে, কেন, মায়োসিস কোষ বিভাজনের মাধ্যমে কিন্তু ক্রোমোজোম সংখ্যা কমে যায়, তাই না? ওই কথাটা কিন্তু এখানে বলা হয়েছে। আবার দেখো যে আদর্শ ফুলের একটি অংশের মধ্যে রঙিন পাপড়ি মানুষের মুগ্ধ করলেও পরাগধানী হ্যাপ্লয়েড কোষ পরবর্তী বংশ
মানে মূল কথা পরাগধানী রিলেটেড কথাবার্তা, দ্যাট মিনস মায়োসিস কোষ বিভাজন। আর যদি বলি যে এখানে মূলের কথা বলা ছিল, সেটা কিন্তু আমাদের মাইটোসিস কোষ বিভাজন। এটাও সেম, ক্রোমোজোমাল নৃত্য দেখা যায়, কোন ধাপে দেখা যায় সেটা আমরা একটু পরে আলোচনা করব। পাশাপাশি এই যে হোমোলোগাস ক্রোমোজোমে দুটো নন সিস্টার ক্রোমাটিড বিভিন্ন স্থানে যুক্ত হয়, এক্স অক্ষরের ন্যায় গঠন তৈরি করে, সেটা কি কায়াজমা, একটু অলরেডি পড়ে আসছি। কোন ধাপে ঘটে? প্যাকাটিন ধাপে ঘটে। তার মানে দ্যাট মিনস মায়োসিস কোষ বিভাজন রিলেটেড কথাবার্তা আমাকে বলতে চাচ্ছে। তার মানে আমরা এখান থেকে কী কী প্রশ্ন আসতে পারে, তাহলে সেই রিলেটেড আমরা এই ব্যাপারটা একটু দেখে নিই। এখান থেকে আমাদের কী কী কোশ্চেন আসতে পারে? যে মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে মেটাফেজ ধাপটার ব্যাখ্যা করতে বলছে, কি কোন ধাপটার কথা ব্যাখ্যা করতে বলছে? তাহলে বলবো হ্যাঁ এখানে মেটাফেজ ধাপটা ব্যাখ্যা করতে বলছে। কোন ধাপ? মেটাফেজ ধাপ। তার মানে মেটাফেজ ধাপটাতে আলটিমেটলি আমাদের কি হচ্ছে সেটা আমাদের ব্যাখ্যা করতে বলছেন। আই থিঙ্ক পারবো এটা, আমরা একটু পরে আলোচনা করব। পাশাপাশি পাশাপাশি মাইটোসিস কোষ বিভাজনের অ্যানাফেজ ধাপটার, এখানে অ্যানাফেজ ধাপটা ব্যাখ্যা করতে বলছে। আবার দেখো যে জীবদেহে মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব ও তাৎপর্য বিশ্লেষণ করতে বলছে। কি ব্যাখ্যা করতে বলছে? মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব ও তাৎপর্য ব্যাখ্যা করতে বলছে। তারপর দেখো যে মাইটোসিস ও মায়োসিস কোষ বিভাজনের মাধ্যমে পার্থক্য ব্যাখ্যা করতে বলছে। মাইটোসিস কোষ বিভাজনের প্রথম পর্যায়ে যেটা প্রোফেজ ধাপের, তোমার চিত্র দিতে বলছে। তারপর দেখো যে মাইটোসিস কোষ বিভাজনের প্রোমেটাফেজ ধাপে কি হয়, ওই যে নৃত্য বা স্পিন্ডল যন্ত্র তৈরি করার যে ব্যাপারটা যেটা, সেটা ব্যাখ্যা করতে বলছে। তারপর মাইটোসিস কোষ বিভাজনের শেষ ধাপ যেটা টেলোফেজ ধাপে কি হয় সেটা ব্যাখ্যা করতে বলছে। আলটিমেটলি তোমার মূল কথা এখান থেকে লাগবে কি? লাগবে হলো প্রত্যেকটা ধাপ সম্পর্কে তুমি যেন লিখতে পারো। এখন লিখতে পারার ব্যাপারটা কিন্তু অলরেডি তোমাদের কিন্তু পড়াইছি। কি পড়াইছি? আমি তোমাকে একটু ব্যাপারটা দেখাই দিই। আমি তোমাদের অলরেডি বলছি যে ভাইয়া প্রোফেজ ধাপে কি হয়। প্রোফেজ ধাপে মূল কথাটাই হলো মানে প্রোফেজ থেকে শুরু করে মেটাফেজ পর্যন্ত, প্রোফেজ থেকে শুরু করে মেটাফেজ পর্যন্ত মূল কাজটাই হলো পানি বিযোজিত হইতে থাকবে, খাটো ও মোটা হইতে থাকবে। বুঝতে পারছো আমি কি বলছি? প্রোফেজ থেকে মেটাফেজ পর্যন্ত কাজ কি? পানি বিযোজিত হওয়া, পানি বের হয়ে যাওয়া, আর খাটো ও মোটা হওয়া, খাটো ও মোটা হওয়া, পানি বের হয়ে যাওয়া। সহজ কথা, জিনিসটা তোমার মাথায় ঢুকায় নাও, আলটিমেটলি তোমার জন্য খুবই খুবই ইজি হয়ে যাবে। প্রোফেজ ধাপে দেখো, প্রোফেজ ধাপে কি হয়? আলটিমেটলি আলটিমেটলি এই ধাপটা কিন্তু সবচেয়ে দীর্ঘস্থায়ী পর্যায়ে। এটা কি সবচেয়ে দীর্ঘস্থায়ী পর্যায়ে? তার মানে আলটিমেটলি তুমি লিখবে কি? তাহলে তুমি যদি একটা খাতা বের করে তুমি টপিকগুলো লিখতে থাকো, তাহলে কি হবে বলো তো? দীর্ঘস্থায়ী পর্যায়ে। তাহলে লিখে ফেলো ভাইয়া প্রোফেজ ধাপটা সবচেয়ে দীর্ঘস্থায়ী পর্যায়ে। লিখলাম, পারলা তো। তারপর কি বলবা? ভাইয়া এখানে জল বিজয়ন করতে থাকে, তাহলে এটা লেখো, এটাও লেখো, 2 নম্বরটা লেখো। আর কি বলবা? ক্রোমোজোমগুলা খাটো ও মোটা হতে থাকে, ক্রোমোজোমগুলা ক্রমাগত খাটো ও মোটা হয়। তার মানে এটা কিন্তু তোমার 3 নাম্বার হইলো, শেষ, 3টা লেখা শেষ। আলটিমেটলি এখানে কি হয় যে এই ধাপের শেষের দিকে গিয়ে তোমার মানে কি বলে নিউক্লিওলাস, তারপর যে ক্রোমাটিন, যে তোমার নিউক্লিয়ার মেমব্রেন যেগুলো ছিল ওগুলো আস্তে আস্তে বিলুপ্তির দিকে যাওয়া শুরু করে। ওকে, তাহলে এই যে ব্যাপারটা যেটা, তার মানে তুমি কিন্তু এই যে প্রথম এই যে চিত্র যেটা দেখতেছো, এই যে প্রোফেজ ধাপটা কি হয়, আস্তে আস্তে খাটো মোটা হচ্ছে। এই যে তোমার এরকম করে এই চিত্রগুলো এরকম সুন্দর করে আঁকতে পারতে হবে। ওকে, এই যে দেখো এটা মানে এটা হলো তোমার সেন্ট্রোমিয়ার। তারপর দেখো ওই পাশে 2টা ক্রোমাটিড আছে। আলটিমেটলি চিত্রটা তোমাকে সুন্দর করে আঁকতে পারতে হবে। তুমি কিছু পারো আর না পারো, তোমার চিত্র পারতেই হবে। আলটিমেটলি আমি তোমার বলে দিই, এই যে মাইটোসিস ধাপের যে চিত্র যেটা একবার 3 স্টার মার্কার চিত্র, তোমার এটা যদি তুমি ভুল করো তাহলে তুমি আল্লাহর রাস্তায় তোমার কপালে দুঃখ আছে, কারণ তুমি ভুল করে আসবে তো, কারণ তুমি তো না হয় পারবা না, তাই না? তাহলে এই জায়গাটা কিন্তু তোমার খেয়াল রাখা লাগবে। তারপর আসো, এই দেখো যেখানে আমাদের ক্রোমোজোমের সংকোচন ঘটা শুরু হয়, হ্যাঁ। তারপর দেখো কত প্রোটিনের ফসফোরাইলেশনের কারণে ওগুলো আমাদের আসলে খুব একটা যাওয়ার দরকার নেই। আমি তোমাদের আসলে ব্যাপারটা কি বলতেছি, তুমি রিটেনে কীভাবে লিখবা সেই পার্টটা আমি তোমাকে বুঝাই দিচ্ছি। কারণ কি, তোমার রিটেনের টার্গেটটা হইলো যে তুমি মেইন টপিকগুলো কভার করতেছো, মেইন পয়েন্টগুলো লিখতেছো। আলটিমেটলি তুমি মনে করো সাপোজ ঘন্টার পর ঘন্টা লিখে যাইতেছো, তুমি বাকিগুলো লিখতে পারলা না, 5টা সৃজনশীলের মধ্যে তুমি 3টা লিখতে পারছো, বাকি 2টা লিখতে পারো না, লাভ আছে? বাকি 2টা তো পারো নাই, বাকি 2টা লেখো নাই, আলটিমেটলি তুমি ওই 2টা তো 0। দ্যাট মিনস তুমি 30-এর মধ্যে মার্ক পাবা, প্রত্যেকটা দিকে তুমি 4-এ 4 পাবা, 3-এ 3 পাবা, পাবা না তো, দ্যাট মিনস তোমার কিন্তু অলরেডি ফেল। তার মানে তোমাকে সবগুলো অ্যান্সার করে আসতে হবে, পারফেক্টলি অ্যান্সার লিখে আসতে হবে। অল্প অল্প লিখবা, জিনিস লিখবা, চিত্র দিবা, তাহলে দেখবা তোমার বায়োলজিতে খুবই খুবই ভালো রেজাল্ট করতে পারছো। বুঝতে পারছো? মাঝে মধ্যে এই মোটিভেশনগুলো এত হাইপার লেভেলে চলে যায়, আমি কি বলবো। আচ্ছা যাই হোক, সমস্যা নেই, আসো। দেখো মার্কসিস কোষ বিভাজনের প্রোফেজ ধাপে মানে প্রতিটা ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার ব্যতীত লম্বালম্বিভাবে বিভক্ত হয়ে যায়, যেটাকে আমরা বলি ক্রোমাটিড। এত কিছু আমাদের যাওয়া দরকার নেই, সহজ কথা। কি হয়? মোটাও খাটো হয়। তারপর দেখবা যে আস্তে মানে পানি বিভাজন করতে থাকে, মোটাও খাটো হয়। অ্যান্ড দেন ওই যে তোমার যেটা কথা বলতে চাইলাম যে লম্বালম্বি বিভক্ত হয়ে যায়। তারপর বলবা যে হলো ক্রমাগত খাটো মোটা হচ্ছে, সংকোচন হচ্ছে। এই রিলেটেড 3 থেকে 4টা ওয়ার্ড বললে তোমার প্রোফেজ ধাপে আর কিছু লেখা লাগবে না। এখন আসো পরের ধাপটাতে, প্রোমেটাফেজ। প্রোমেটাফেজ রিলেটেড বেশ কিছু কথাবার্তা আছে, এর বাইরে আর কিচ্ছু লেখা লাগে না। তুমি ওই যে 2টা ওয়ার্ড বলছিলাম না যে খাটো মোটা হইতে থাকে, পানি বিজয় করতে থাকে, ওগুলো তো লিখবাই, ওগুলো ধরা জিনিস। ওই যে বলা থাকে না যে প্রোফর্মা, ওই 2টা লিখবাই, বাকি 2টা তারপর যা লেখা লিখতে পারো। এখন দেখো কি হয়, বলবা ভাইয়া এটা একটা স্বল্পস্থায়ী পর্যায়। এটা কি পর্যায়? স্বল্পস্থায়ী পর্যায়।
তারপর বলবা ভাইয়া এখানে নিউক্লিওলাস আর নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি ঘটে। কিসের বিলুপ্তি ঘটে? নিউক্লিওলাস আর নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি ঘটে। তার মানে এগুলো একটু লিখে রাখো, এগুলো একটু দাগায় রাখো। এই টপিকগুলো তুমি সৃজনশীলে লেখার সময় এগুলো কভার করবা, ঠিক আছে? এটা তুমি কভার করবা। তারপরে আর কি, তারপরে বলবা যে ভাইয়া এখানে যে স্পিন্ডল যন্ত্র তৈরি হয়, কি তৈরি হয়? স্পিন্ডল যন্ত্র তৈরি হয়। তাহলে এটা তুমি উল্লেখ করবা, হ্যাঁ, দুই প্রান্ত থেকে স্পিন্ডল যন্ত্র তৈরি হয়। তারপর কি বলবা? তারপর বলবা ভাই স্পিন্ডল যন্ত্রের দুই মেরুর মাঝখানে যে অঞ্চল যেটা, সেটাকে বলা হয় বিষুবীয় অঞ্চল। সেটা কি বলি? বিষুবীয় অঞ্চল বলি। তাই এটা লিখবা। তারপর বলবা যে ভাই এখানে ক্রোমোজোমাল ড্যান্স দেখা যায়। কি দেখা যায়? ক্রোমোজোমাল ড্যান্স দেখা যায়। তাহলে এটা বলবা। তাহলে তুমি যদি 5টা জিনিস লিখতে পারো তোমার একটা টপিকে, আর কিছু লেখার দরকার আছে? 5টা জিনিস তো লিখছো, আর কি লিখবা? তোমার তো মাইটোসিসের আন্ডারে আরো তিনটা আছে, মানে টোটাল তো 5টা, তাই না? তুমি দুইটার মধ্যে এত কিছু লিখে ফেলছো, একটার মধ্যে 3টা লিখছো, 2 নাম্বারটাতে এসে 5টা লিখছো, পরটা দিকে আরো 3টা লিখবা, এরকম করলে তো অনেক অনেক মানে অনেক। তো তুমি তো অত চাপে আনার কোনো দরকার নাই, তাই না? আসো সামনে আসো। তারপর দেখো যে এই চিত্রটা প্রোমেটাফেজ, প্রোমেটা কি হয় দেখো, তোমার হলো স্পিন্ডল তন্ত্র তৈরি হয়েছে, স্পিন্ডল তন্ত্র তৈরি হয়েছে, ওকে, স্পিন্ডল তন্ত্র তৈরি হয়েছে। আলটিমেটলি এই যে তোমার নিউক্লিয়ার মেমব্রেন যেটা, সেটা হারাই যাচ্ছে, নিউক্লিওলাস যেটা, নিউক্লিওলাসটাও হারাই যাচ্ছে, ওকে। আর এই যে দেখো তোমার যে ক্রোমাটিড সহ যে ইয়ার যেটা, এটা তোমার সেন্ট্রোমিয়ার। এটা কিন্তু তোমার সেন্টারের দিকে, মানে মাঝামাঝি জায়গায় বা ইকুয়েটর অঞ্চলে, বিষুবীয় অঞ্চলের দিকে আসা শুরু করছে। তার মানে বিষুবীয় অঞ্চল কোনটা বলো তো? এই যে এই জায়গাটা হলো বিষুবীয় অঞ্চল। এখন আসো মেটাফেজ। এই যে দেখো এই চিত্রটা তো মেটাফেজের চিত্র, বুঝছো? এই দেখো স্পিন্ডল তন্তু, এটা মেরু, মেরু। এই যে সেন্ট্রোমিয়ারগুলো মাঝামাঝি চলে আসছে, হ্যাঁ, মাঝামাঝি বিন্যস্ত হয়েছে, এটাকে বলা হয় কি? মেটাকাইনেসিস। মাঝামাঝি জায়গায় বিন্যস্ত হওয়ার প্রক্রিয়া কি বলা হয়? মেটাকাইনেসিস বলা হয়। কি বলা হয়? মেটাকাইনেসিস বলা হয়। তাহলে এই জিনিসটা মনে রাখবা। এখন সব আমরা মেটাফেজ রিলেটেড কথাবার্তা বলি। এখনও সেম, আলটিমেটলি বলবা যে খাটো ও মোটা হয়ে থাকে, একটা সবচেয়ে বেশি মোটা হয় কোন ধাপে? এই ধাপে। তাহলে মেটাফেজ ধাপে কি হয়? সবচেয়ে বেশি খাটো ও মোটা হয়। তাহলে বলে ফেলো যে ভাইয়া সবচেয়ে বেশি খাটো ও মোটা হয়, সবচেয়ে বেশি খাটো ও মোটা হয়, এই প্রক্রিয়াকে বলা হয় কনডেনসেশন। তাহলে এটা লিখবা। কোষীয় জনে মেটাফেজ দশায় স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে ক্রোমোজোমগুলো বিন্যস্ত হয়ে থাকে, সেটাকে বলা হয় মেটাকাইনেসিস। এটা লিখবা। তারপর কি বলবা? তার মানে এখানে আমি তোমাকে ব্যাপার বলি, মেটাকাইনেসিস যেটা, সেটা কিন্তু খ নাম্বারের কোশ্চিন। তারপর এই যে তোমার খাটো মোটা হচ্ছে, এটা লিখবা। তারপর অতিমাত্রায় কয়েলিং দেখা যায়। কি হয়? পেঁচাইতে থাকে। কি হতে থাকে? পেঁচাইতে থাকে। তাহলে অতিমাত্রায় যে কয়েলিং হয়, সেটা মনে রাখবা। এই প্রক্রিয়ায় ক্রোমোজোমগুলো দেখো সুপার, এটাকে বলে সুপার কয়েলিং। কি বলা হয়? সুপার কয়েলিং। এটা লিখে ফেলো 3 নাম্বার। সুপার কয়েলিং প্রক্রিয়ায় ক্রোমোজোম খাটো ও মোটা হয়, ঠিক আছে? এটা মনে রাখবা। তার মানে তুমি যদি এইখানে অলমোস্ট 3টা বা 4টা যদি লিখতে পারো, তোমার কিন্তু দরকার নেই। আলটিমেটলি তুমি চিত্রটা একটু দেখে আসো, চিত্রটা দেখলে বুঝতে পারবা যে এই যে মাঝামাঝি জায়গায় এখানে তোমার সেন্টোমিয়ারটা আছে, তাই না? সেন্টোমিয়ারটা আছে। ভাঙছে কি এখনো? এখন কি ভাঙছে? ভাঙা নাই কিন্তু এখনো। তার মানে এখন কিন্তু ভাঙা শুরু হবে। তার মানে লাস্টের দিকে এসে ভাঙা শুরু হয়। ভাঙ্গেটা কোথায়? ভাঙ্গেটা তোমার অ্যানাফেজ ধাপে। তখন দেখো ওই কথাটাই বলছে যে এই পর্যায়ে শেষ ভাগে সেন্টোমিয়ারটা কিন্তু ভাগ হয়ে যায়, এবং তোমার দেখো পরে কিন্তু তোমার এটা মেরুর দিকে যাত্রা শুরু করে। তাহলে দেখো সেন্টোমিয়ার কিন্তু পৃথক হয়ে গেছে। সেন্ট্রোমিয়ার পৃথক হওয়ার সাথে অ্যানাফেজ পর্যায় শুরু হয়। কি শুরু হয়? অ্যানাফেজ পর্যায় শুরু হয়। এই পর্যায়ে ক্রোমোজোমগুলা মেরুর দিকে যাত্রা শুরু করে, এবং এখানে তোমার 4টা ওয়ার্ড আছে, VLJI। দেখো ইংরেজি ভি অক্ষরের মতো যেটা, তার মানে কি? মেটাসেন্ট্রিক। এল মানে কি? সাবমেটাসেন্ট্রিক। এল মানে কি? সাবমেটাসেন্ট্রিক। জে মানে কি? অ্যাক্টোসেন্ট্রিক। আই মানে কি? টেলোসেন্ট্রিক। 4টা স্ট্রাকচার পাওয়া যায়। তার মানে তোমাকে মানে এই যে অ্যানাফেজ ধাপে এসে তোমার মেইন টার্গেটটা কি? মেইন টার্গেটটা হলো বলা, কি বলা? যে আমার হলো সেন্টোমিয়ারটা ভেঙে গেছে, আমি এখন মেরুর দিকে যাত্রা শুরু করব, এবং আমার এগুলা অনেকগুলা আকার আকৃতি ধারণ করবে। কোন আকার আকৃতি ধারণ করবে? VLJI। মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্টোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক। এইটা দিয়ে এমসিকিউ, ধরা এমসিকিউ। আলটিমেটলি ওই যে বলে না যে কিছু কিছু জিনিস এমসিকিউ আসবে মানে আসবেই। এইটা হলো তোমার একটা কোশ্চেন যেটা আসবে মানে আসবেই। বুঝতে পারছো? আই থিঙ্ক এটা তোমার পারবা। সামনে চলে আসো, এখান থেকে আমাদের দরকার নাই। তারপর আসো টেলোফেজ। টেলোফেজটা কি হয়? আলটিমেটলি তোমার ক্রোমোজোমগুলো তো ওইখানে চলে গেছে। ক্রোমোজোমগুলো চলে গেলে কি হবে? আলটিমেটলি সেখানে তার এগেনস্টে একটা তোমার কোষপ্রাচীর তৈরি হবে, নিউক্লিয়াস তৈরি হবে, নিউক্লিয়ার মেমব্রেন তৈরি হবে। আলটিমেটলি দুটো পৃথক নতুন করে দুটো কোষ তৈরি হবে। দ্যাট মিনস আলটিমেটলি তোমার দুটা নতুন কোষ তৈরি হয়ে গেছে। ওই কথাটা এখানে বলা আছে। এখন আমাদের মাইটোসিসের গুরুত্ব। তার মানে আমরা কিন্তু অলরেডি মায়োসিসের গুরুত্বটা পড়ছি। এখন আমাদের কি? মাইটোসিসের গুরুত্বটা। তা মায়োসিসে আমাদের কি হয়েছিল? মায়োসিসে আমাদের মানে আমাদের একটা বংশগতির ব্যাপার ছিল, বংশবৃদ্ধির একটা ব্যাপার ছিল। এখানে কি বংশবৃদ্ধির ব্যাপার আছে? এখানে আমার সংখ্যা বৃদ্ধি, মানে নিজের আকার আকৃতিটা বড় করার একটা ব্যাপার, তাই না? তার মানে তুমি বলতে পারো যে ভাই আমি আগে ছোট ছিলাম, এখন বড় হচ্ছি। কেন বড় হবো? মায়োসিস কোষের মাধ্যমে বড় হবো। তাহলে ওই কথাগুলো এখানে বলা আছে, একটু দেখো যে দেহ গঠন ও দৈহিক বৃদ্ধি হচ্ছে, বুঝলে? বড় হচ্ছে তুমি, বংশ বৃদ্ধি হচ্ছে, জননাঙ্গ সৃষ্টি হচ্ছে, জনগণের সংখ্যা বৃদ্ধি হচ্ছে, তাই না?
জননকোষের সংখ্যা বৃদ্ধি হচ্ছে, নির্দিষ্ট আকার আয়তন রক্ষা হচ্ছে, নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের ভারসাম্য রক্ষা হচ্ছে। তাহলে এই যে ব্যাপার স্যাপারগুলো, তার মানে আমি তোমাকে একটা একটা করে ব্যাপার বলি। তুমি বড় হতে চাও, মানে বড় হবা, আগে ছোটো ছিল এখন বড় হচ্ছ, কীভাবে হবে? মাইটোসিস কোষ বিভাজন। তারপর দেখো বংশবৃদ্ধি। তুমি এই যে দেখো কিছু এককোষী সুকেন্দ্রিক বা প্রাণী আছে বা জীব আছে যেগুলো কী করে, এই মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে কিন্তু তারা নিজেদের বংশবৃদ্ধিটা করে। নর্মালি আমরা মানুষরা কী দিয়ে করি? আমরা মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে করি। তারা কী দিয়ে করে? তারা কিন্তু মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে করে। এখন জননাঙ্গ সৃষ্টি, তাহলে আমি তোকে একটা ব্যাপার বলি, জননাঙ্গ সৃষ্টি বা জননকোষের সংখ্যা বৃদ্ধি এটা কি দিয়ে হয়? এইটা হয় মাইটোসিস দিয়ে। আজ বলি যে ভ্যাম জনন কোষ তৈরি সেটা কি দিয়ে হয়? সেটা হয় মায়োসিস দিয়ে। কি দিয়ে? মায়োসিস দিয়ে। এটা একটু মনে রাখতে হবে। আর নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের ভারসাম্য রক্ষা এটা কিন্তু মাইটোসিস দিয়ে হয়। কারণ কি আমাদের মানে মাইটোসিস যেটা সেটা আরেকটা নাম কি সমীকরণিক কোষ বিভাজন। তার মানে সমীকরণিক কোষ বিভাজন প্রক্রিয়ায় আমাদের কিন্তু নিউক্লিয়াস আর সাইটোপ্লাজমের যে ভারসাম্য যেটা সেটা কিন্তু এখানেই রক্ষা হয়, তাই না? তাহলে এই জিনিসটা একটু খেয়াল রাখা লাগবে। এখন দেখো যে ক্রোমোজোমের সংখ্যার সমতা রক্ষা, তাই না? দেখো তোমার হলো দুইটা কোষ তৈরি হলো, যেহেতু সমীকরণিক কোষ বিভাজন, এটাতে 46টা ক্রোমোজোম, ওইটাতে কিন্তু 46টা ক্রোমোজোমই আছে। দ্যাট মিনস তোমার কিন্তু এখানে একটা সমতা রক্ষা হইলো, তাই না? তো জিনিসটা মনে রাখতে হবে। তারপর ক্ষতস্থান পূরণ, তোমার এক জায়গায় কেটে গেছে, পূরণ হয় কীভাবে? মাইটোসিস কোষ বিভাজন। ক্রমাগত ক্ষয়পূরণ, দেখবা তোমার পেটের ভিতরে হ্যাঁ প্রতিদিন কত কত বিষাক্ত খাবার খাচ্ছ, এই কুক খাচ্ছ, এই কাচ্চি খাচ্ছ, এই খাচ্ছ, ওই খাচ্ছ, কত কিছুতে খাইতেছো। আলটিমেটলি এই যে কোষের পেটের ভিতরে যে তোমার এপিথেলিয়াম বা আবরণী কোষ যেগুলো আছে সেগুলো মরে যাচ্ছে না, সেগুলো রিপ্লেস করতে হবে না। রিপ্লেস করবা কি দিয়ে? মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে সেটাকে রিপ্লেস করবা। বুঝতে পারছো? তারপর আসো পুনরুৎপাদন। কিছু কিছু জিনিস দেখবে যে মাঝে মধ্যে যে আরবিসি আমাদের 120 দিন পর পর মারা যায়, সেটাকে আমরা নতুন করে তৈরি করতে হবে না, কে তৈরি করে দিবে? মাইটোসিস বিভাজনের মাধ্যমে তৈরি হবে। কোত্থেকে? স্টেম সেল থেকে তৈরি হবে। কোত্থেকে? স্টেম সেল থেকে তৈরি হবে। আবার দেখো যে অনিয়ন্ত্রিত মাইটোসিসের কারণে কিন্তু আমাদের ক্যান্সার হইতে পারে। ওকে, তাহলে জিনিসটা মনে রাখা লাগবে। এখন আমরা অনিয়ন্ত্রিত মাইটোসিস রিলেটেড বেশ কিছু কয়েকটা কথাবার্তা আছে যেটা আমাদের মাইটোসিস কোষ বিভাজনের একটা অপকারিতার মিন করে। এটা কিন্তু মাঝে মধ্যে তোমাদের সিকিউতে আসে। আমরা একটু জাস্ট দেখে নিই, তোমাদের একটু ফিডব্যাক নিয়ে নিই যে তোমরা সব কিছু বুঝতে পারছো কিনা। ব্যাপারটা হলো কি যে তোমাদের বুঝতে পারতে হবে যে পড়াশোনার সব কিছু কিন্তু তোমাকে পড়তে হচ্ছে না। তোমাকে বুঝতে হবে যে কোন জায়গা থেকে কোয়েশ্চেনগুলো আসে, কোন জায়গাগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট, কোন জায়গা থেকে অ্যান্সার করলে আমি ভালো একটা মার্ক ক্যারি করতে পারবো। কারণ আলটিমেটলি দিন শেষে সব কিছু তো তোমার একটা কম্পিটিশনের মতো, তাই না? তুমি দিনের পর দিন খেটেই যাচ্ছ, সেটা যদি আউটপুট না পাও, সেটা কি কোনোভাবে ভালো জিনিস? তাই তো না, তাই না? আলটিমেটলি তুমি পড়াশোনা করতেছো, তোমাকে একটু স্ট্র্যাটেজিক্যালি পড়াশোনা করতে হবে। তোমাকে বুঝতে হবে যে আমার এই জায়গাটা ইম্পর্টেন্ট, এই জায়গাটা আমার জন্য লাগবে, এই জায়গা থেকে অ্যান্সার করলে আমি ভালো মার্ক ক্যারি করতে পারবো। যে জায়গাটা একটু কঠিন, যে জায়গাটাতে তোমার আঁকতে অনেক সময় লাগে, তারপর তোমার যে জায়গাতে একটু মনে রাখা কঠিন, সেটা তোমার অ্যান্সার করতে যখন দরকার আছে বলো, কোনো দরকার নাই তো। তুমি যে জিনিসটা পারো, যে জিনিসটা তোমার বারবার বারবার পড়া হয়েছে, যে বারবার লেখা হয়েছে, সেটা থেকে তুমি অ্যান্সার করো, তাতে তুমি অনেক ভালো মার্ক ক্যারি করতে পারতেছো। সেই জন্য ওই যে বলে না যে মানে সময়ের 1 ভোর, অসময়ের 10 ভোর না 9 ভোর, ধুর ওইসব ভুলে গেছি আমি আলটিমেটলি নিয়মনিকগুলা বা ইডিয়মসগুলা। বাট আলটিমেটলি তুমি যদি সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে না পারো, আলটিমেটলি সব কিছু কিন্তু তোমার গোলায় চলে যাবে। আচ্ছা যাই হোক, চলো আমরা একটু ভিতরের দিকে যাই। অনিয়ন্ত্রিত মাইটোসিস। অনিয়ন্ত্রিত মাইটোসিস কি হয়? আচ্ছা আমি তোমাদের একটা, তার আগে আমাদের একটা জিনিস জানা দরকার, যেটা হলো আমাদের কোষচক্র। কোষচক্রটা আমরা একটু দেখে আসি, দাঁড়াও একবারে লাস্টের দিকে এসে কোষচক্রটা। তারপর মনে করো এই যেটা দেখতেছো, এটা আমাদের একটা কোষচক্র। এটা কি? এটা একটা কোষচক্র। তার ভিতরে এইটুক যেটা সাপোজ মনে করো এটা হলো আমাদের এম ফেস। এটা কি? আমাদের এম ফেস। ওকে, এম ফেস। তারপর মনে করো সাপোজ এটা হলো আমাদের G1 ফেস। ওকে, G1 ফেস। তারপরে ধরো আমাদের এস ফেজ। ওকে, এস ফেজ। তারপরটা কি? G2 ফেজ। ওকে, তার মানে আমাদের এই যে এম ফেজটা সেটা কত পার্সেন্ট বলো তো? 5 to 10%। কত পার্সেন্ট? 5 to 10%। বাকি যে সময় যেটা সেটা হলো আমাদের ইন্টারফেস। ইন্টারফেস আমাদের কী হয়? কোষটা রেস্ট নেয়। কী করে? কোষটা রেস্ট নেয়। কেন? কারণ আলটিমেটলি সে সিদ্ধান্ত নেওয়া হয় যে সেটা কি পরবর্তী এম ফেজে ঢুকবে নাকি ঢুকবে না। আলটিমেটলি দেখো এই যে G1 ফেজ যেটা, সেটা কিন্তু আমাদের হলো 30 থেকে 40% সময় নেয়, তাই না? কত পার্সেন্ট সময় নেয়? 30 থেকে 40% সময় নেয়। এবং এস ধাপ যেটা, সেটা কিন্তু আমাদের 30 থেকে 50% সময় নেয়। ওকে, 30 থেকে 50% সময় নেয়। বাকিটা তোমার হলো ওখানে। তার মানে আমাদের G1 ধাপে কী হয় বলো তো? G1 ধাপে আমাদের মেইনলি দেখো, সাপোজ মনে করো যে তুমি এম ফেজ শেষ করে আসছো, তাই তো? এম ফেজ শেষ করে আসছো, এখন তুমি হলো G1 ফেজে আসছো। এখন G1 ফেজে সেই কোষটা আবার তোমার হলো কোষ বিভাজনের অংশ নিবে কিনা, প্রিপারেশন নেওয়া শুরু করবে কিনা, সেটা কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয় G1 ধাপে। তার মানে আমরা কিন্তু G1 ধাপে সিদ্ধান্ত নিচ্ছি। কী করতেছি? সিদ্ধান্ত নিচ্ছি। আবার কিছু প্রস্তুতিও নিচ্ছি। কি প্রস্তুতি নিচ্ছি? G1 ধাপের পরে কি বলতো? এস ধাপ, তাই না? G1 ধাপের পরে কি? এস ধাপ। এস ধাপে কি হয়? তোমার সিনথেসিস হয়। কি হয়? রেপ্লিকেশন হয়। তোমার ডিএনএ সিনথেসিস হয়। তোমার ডিএনএ সিনথেসিসের জন্য যা যা উপাদান লাগবে এবং যা পরিমাণ শক্তি লাগবে, সেটা কিন্তু তোমার এখানেই তৈরি হয়।
ওটা কি বুঝতে পারছি? তাহলে আমি যদি বলি ভাই জীবন তাপে কি হয় বলতো, যে সিদ্ধান্ত নেওয়া হয়, কি হয় সিদ্ধান্ত নেয়, আর কি হয় বলতো শক্তি, শক্তি প্রোটিন এসব তোমার এখানে সংশ্লেষিত হয় বা তৈরি হয় বা রেডি হয়। কেন? কারণ আলটিমেটলি আমাকে এস ধাপে প্রবেশ করতে হবে, তাই তো? এখন পরের ধাপ যেটা, পরের ধাপটাতে কি বলতো, পরের ধাপ হলো এস ধাপ। এস ধাপে তোমাদের কি হয়, ডিএনএ রেপ্লিকেশন হয়, কি হয় ডিএনএ রেপ্লিকেশন হয়, ডিএনএ রেপ্লিকেশন হয়। এবং জি2 ধাপে কি হয় বলতো, জি2 ধাপের পরে কি আমাদের এম ফেজ, তাই না? এম ফেজ। তার মানে জি2 ফেজের আগে আমাদের আরেকবার লাস্ট চেকিং হয় যে আমরা এটা কিন্তু এম ফেজে প্রবেশ করবে কিনা। তার মানে এটা কিন্তু আমাদের একটা ফাইনাল চেক আপ, তাই না? এটা কিন্তু আমাদের ফাইনাল চেক আপ। পাশাপাশি যদি আমার কোনো শক্তি দরকার হয় সেটা কিন্তু আবার রেডি করা, এবং যা যা উপাদান দরকার সেগুলো কিন্তু আমাদের এই ধাপটাতে তৈরি হয়ে আমরা কিন্তু পরবর্তীতে এম ফেজে ঢুকতে পারি। আর মানে বেশিরভাগ ক্ষেত্রে হয় কি জানো, এই যে পুরো একটা কোষে কিন্তু একটা গার্ডিয়ান থাকে, জানো? দেখো তোমার বাসায় তোমার বাবা মা আছেন, তোমার বাবা মা তোমাকে যদি কন্ট্রোলের মাঝে না রাখতো তুমি কি ঠিকঠাক থাকতা? তুমি ঠিকঠাক থাকতো না। তখন মনে করো তুমি হলো রাত 12টার দিকে বাসা থেকে বের হইতা, রাত 3টা 4টার দিকে আসতা, ওদের গাঞ্জা খোর পোলাপানের সাথে ঘুরতা, তুমি খুব ভালো থাকতা? ভালো থাকতা না তো, তাই না? তুমি নষ্ট হয়ে যাইতা। ওটা তো এরকমই। দ্যাট মিনস এই কোষের কিন্তু একটা তোমার বাবা মা আছে বা গার্ডিয়ান আছে, যেটাকে আমরা বলা হয় P53 সেল, হ্যাঁ, P53, ওকে? এটাকে বলা হয় কোষের গার্ডিয়ান। কি বলা হয়? কোষের গার্ডিয়ান বলা হয়। মানে এইটা মানে এই P53 কোষটা কোষকে মানে অতিরিক্ত বিভাজিত হওয়া থেকে বিরত রাখে। মানে কখন বিভাজিত হইতে হবে, কখন বাইরে যেতে হবে, কখন বাইরে যাওয়া যাবে না, সেটা পুরোটা কিন্তু এই কন্ট্রোল করে। কোনো কারণে যদি P53 যদি নষ্ট হয়ে যায়, তার মানে আলটিমেটলি কোষ চক্রটা নষ্ট হয়ে যাবে। আলটিমেটলি ঘুরতেই থাকবে, ঘুরতেই থাকবে, কোষের জন্য হইতেই থাকবে, হইতেই থাকবে, সুন্দর করে পুরা সেলটা অনেক বড় হয়ে যাবে, টিউমার তৈরি করবে, টিউমার থেকে ক্যান্সার হবে, আলটিমেটলি তুমি ডেড। বুঝতে পারছো? কেন আমাদের P53 দরকার, কেন আমাদের গার্ডিয়ান দরকার? বুঝতে পারছো? তাহলে এই জায়গাটা একটু খেয়াল রাখবে, ওকে? তাহলে আমরা আগে পেজে চলে আসি। তাহলে দেখো যেটা বলতেছিলাম, এই যে দেখো আমাদের এই যে অনিয়ন্ত্রিত মাইটোসিস, অনিয়ন্ত্রিত মাইটোসিস আমাদের P53 নামক একটা কোষ থাকে, যেটা আমাদের হলো কোষের গার্ডিয়ান হিসেবে কাজ করে, বুঝছো? এটা কিন্তু আমাদের কোষের গার্ডিয়ান হিসেবে কাজ করে। এবং ক্যান্সার কোষে এই যে আমাদের ক্যান্সার মানে কি, ক্যান্সার মানে হলো গ্র্যাব, মানে কাঁকড়া, একবার আঁকড়ায় টাকড়ায় ধরে, বুঝছো? যখন মেডিকেলে আসবে তখন বুঝতে পারবা যে ভাইয়া কার্সিনোমা বা ক্যান্সার মানে কত বিভৎস একটা জিনিস। মানে সাপোজ মনে করো হইছে তোমার মনে করো পেটের কোথাও, একে তোমার মাথায় চলে গেছে, পায়েও চলে গেছে, দুনিয়া সবখানে ছড়ানো শেষ। বুঝতে পারছো? মানে খুবই খুবই বাজে অবস্থা। তাহলে দেখো ওই কথাটাই বললাম যে আমাদের কিছু এখানে একটা আমি তোমাকে দেখাই, কোষ বিভাজনের জন্য কিছু গ্রোথ ফ্যাক্টর লাগে। কি লাগে? কিছু গ্রোথ ফ্যাক্টর লাগে। ক্যান্সার কোষ তাদের গ্রোথ ফ্যাক্টর নিজেরাই তৈরি করে নেয়। মানে ব্যাপারটা বুঝতে পারছো? মানে আগে কেউ তার জন্য রান্না করে দিত, এখন বলতে তোমার রান্না করার দরকার নেই, আমার আমার অনেক খাবার দরকার, আমার তাদের খাবার রেডি করতে হবে, আমি নিজে রান্না করে নেবো না। ব্যাপারটা বুঝতে পারছো? মানে তার হলো তারা লেগে গেছে। কারণ কি? কোষ বৃদ্ধি মানে কোষ বিভাজন করতে হবে, সংখ্যা বাড়াইতে হবে, টিউমার তৈরি করতে হবে, ক্যান্সার তৈরি করতে হবে, তোমার মারতে হবে, এই জন্যে। তো ব্যাপারটা বুঝতে পারছো? মানে কোষ তুমি মানে তোমার কোষ তোমার মারার জন্য উঠে বেড়ে লাগছে। ক্যান্সারটা কত খারাপ তুমি চিন্তা করে দেখো। এখন আসো, দেখো বিভাজনের জন্য আমাদের কিন্তু গ্রোথ ফ্যাক্টর মানে এদের বিভাজনের জন্য কোনো গ্রোথ ফ্যাক্টর লাগে না। আমাদের কোষ চক্র নিয়ন্ত্রণ করার জন্য কয়টা প্রোটিন আছে? 2টা প্রোটিন আছে, যেটা হলো আমাদের প্রোটিন কাইনেস আর এটা তোমার সাইক্লিন। আর এই যে টিউমার তৈরি হওয়ার যে প্রক্রিয়া যেটা, সেটাকে বলা হয় অনকোজেনেসিস। এই অনকোজেনেসিসটা আমাদের কিন্তু সাধারণত খ নাম্বারের ক্ষেত্রে আসে, বুঝছো? খ নাম্বারের ক্ষেত্রে আসে। অনকোজেনেসিস মানে কি? টিউমার তৈরি হওয়ার প্রক্রিয়া, সেটাকে বলা হয় কি তোমার অনকোজেনেসিস। আর কোষ চক্রের বিনষ্টকারী জিন যেটা, সেটা হলো অনকোজিন। তার মানে কি? মানে অনকোজেনেসিস মানে কি? ক্যান্সার তৈরি হওয়ার প্রক্রিয়া। যে জিনটা তোমার কোষচক্রকে নষ্ট করে দিবে, মানে কি কোষচক্র নষ্ট হইলে তো তোমার ক্যান্সার হবে, তাই না? তো যেটা কোষচক্রটাকে নষ্ট করে দিবে সেটা কিন্তু আমাদের অনকোজিন, ওই কথাটা বলা আছে। আর দেখো যে যেসব রাসায়নিক পদার্থ ক্যান্সার সৃষ্টিতে উৎসাহিত করে সেটাকে বলা হয় কি মিউটাজেন, ঠিক আছে? মিউটাজেন। মিউটাজেনিক পদার্থটা হলো কার্সিনোজেন। সহজ কথা, মিউটাজেন, কার্সিনোজেন, তারপরে এই যেসব আনুষঙ্গিক যা যা আছে সবগুলো ক্যান্সারের সাথে রিলেটেড। সহজ কথায় কি হয়? কোষচক্রটা নষ্ট হয়ে যায়, আলটিমেটলি অনেক অনেক বড় 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 কোষ তৈরি হয়, টিউমার তৈরি হয়, আলটিমেটলি ক্যান্সার হয়, তুমি ডেড। বুঝতে পারছো? আই থিঙ্ক এটা তোমাদের বুঝাইতে পারছি। চলো আমরা একটু সামনের দিকে যাই। মাইটোসিস মায়োসিসের কোষ বিভাজনের পার্থক্য একবার 3 স্টার টপিক, বুঝছো? 3 স্টার টপিক, একবারে মাস্ট মানে মাস্ট। আই থিঙ্ক এটা তোমরা অন্তত পারবা, ঠিক আছে? এটা তোমাদের খুবই 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 ইম্পর্টেন্ট একটা টপিক, যেটা তোমাদের খুবই খুবই লাগবেই, কোনোভাবে বাধ্য সুযোগ নাই। দেখো মাইটোসিস মায়োসিস, আলটিমেটলি মাইটোসিস মানে ইন্টারফেস পর্যায়টা অনেক দীর্ঘস্থায়ী হয়, মায়োসিসের ইন্টারফেস পর্যায়টা কিন্তু ক্ষণস্থায়ী হয়, এটা মনে রাখতে হবে। তারপর দেখো মাইটোসিস প্রক্রিয়ার ক্ষেত্রে কিন্তু আমাদের কোনো সিনাপসিস ঘটে না, তাই না? সিনাপসিসটা কিন্তু আমাদের মায়োসিস কোষের জন্য পার্ট। এখানে কিন্তু তোমার সিনাপসিস ঘটে এবং বাইভ্যালেন্ট তৈরি হয়। কি তৈরি হয়? বাইভ্যালেন্ট তৈরি হয়। বুঝলাম না যে তোমার হোমোলোগাস ক্রোমোসোম, বাবার 1 নাম্বার মায়ের 1 নাম্বার, এই দুটো একসাথে হচ্ছে, এটা বলে প্রক্রিয়াকে বলে সিনাপসিস। কিন্তু দুটো একসাথে হলে সেটা বলে বাইভ্যালেন্ট। তার মানে এটাকে তৈরি হয় কোথায়? মায়োসিসে। ক্রসিং আবার ঘটে? ঘটবে না তো, কারণ এখানে তোমার 2টা ছিল, এখানে তো একা, তাই না? সিস্টার নন সিস্টার তো নাই,
তাহলে সিস্টার নন সিস্টার থাকলে তো এখানে তৈরি হইতো, তাই না? নাই তো, মাইটোসিস হবে না, ওখানে হবে। তারপর বলো যে বিবর্তন ও জনক্রম, তার মানে ব্যাপারটা হলো যে বিবর্তন জনক্রমে হেল্প করে, ওটা হেল্প করে না। তারপর দেখো ক্রোমোমিয়ারটা দেখা যায় কোথায়? আমরা দেখছিলাম যে লেপ্টোটিন ধাপ কিন্তু আমাদের ক্রোমোমিয়ার পাওয়া যায়। তার মানে তুমি কি একটা জিনিস বুঝতে পারতেছো যে তুমি মায়োসিসের পার্থক্যটা লিখবে কেমনে? তুমি একবারে সহজ কথা, মায়োসিসের যে প্রোফেজ ওয়ান পড়ছো না, প্রোফেজ ওয়ানে যে লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াগনেসিস, প্রত্যেকটা বৈশিষ্ট্য ধরে ধরে দেখা শুরু করো। ক্রোমোমিয়ার পাওয়া যায়, ওটাতে যায়, মায়োসিসে যায়, এটা যায় না, শেষ। তারপর হলো জাইগোটিনে আসো, জাইগোটিন কি হয়? বাইভ্যালেন্ট তৈরি হয়, বলো বাইভ্যালেন্ট তৈরি হয়, হয় না। তারপর যদি বলো যে ভাইয়া সিনাপসিস হয়, হয় না, শেষ। তারপর হলো প্যাকেটিনে আসো, প্যাকেটিন তারপরে কি আছে? ক্রসিং ওভার হয়, হয় না। তারপর যদি বলি যে ভাইয়া পরেরটাতে কি আছে? ডিপ্লোটিন, লুপ তৈরি হয়, হয় না, শেষ। যদি বলি যে ভাই ওখানে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়, এখানে হয় না। মোটামুটি তুমি তো মানে প্রত্যেকটা মানে তুমি জাস্ট চিন্তা করো যে মায়োসিস কোজিওজনের মানে জাস্ট প্রত্যেকটা ধরে 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 যদি একটা একটা করে যদি লিখতে পারো, তোমার তো 6, 7, 8টা টপিক লেখা কোনো ব্যাপারই না। আমি কি ব্যাপারটা বুঝতে পারছি? খুবই খুবই ইজি। তুমি যদি জাস্ট পড়তে শেখো, তুমি যদি জানতে শেখো কীভাবে লিখতে হবে, কীভাবে অ্যাপ্রোচ করতে হবে, তোমার জন্য কোনো পরীক্ষায় ভালো মার্ক করা বা ভালো মার্ক উঠানো কোনো ব্যাপারই না। সামনে আসো, আমরা একটু সামনের দিকে যাই। তারপর দেখো ওই কথাটাই বলছিলাম যে এটা কিন্তু পর্যায় মতো সেটা কিন্তু দীর্ঘস্থায়ী, ওটা কিন্তু মানে স্বল্পস্থায়ী। এটা কিন্তু সেন্টিমিটারটা বিভক্ত হয়, হ্যাঁ, ওটা কিন্তু বিভক্ত হয় না। আমি বলছিলাম যে মেটাফেজ ওয়ানে আমার কিন্তু সেন্টিমিটার বিভক্ত হচ্ছে না কেন? আমার তো লাগানো ছিল ওই কায়াজমার জায়গাটাতে, ছিলে তো কায়াজমা ছিলবে, সেন্টিমিটার তো আমার সিলার কোনো কথা নাই। তার মানে কি আমাদের ছিলবে কোথায়? ওইখানে আমাদের মাইসিস ওয়ানে কিন্তু সেন্টিমিটার অবিভক্ত থাকে। এখানে রেপ্লিকেশন যেটা, এটা কিন্তু ইন্টারফেস দশে সম্পন্ন হয়, এটা কিন্তু আমাদের প্রোফেজ দশে সম্পন্ন হয়। এখানে নিউক্লিয়াসটা ক্রোমোজোম একবার বিভক্ত হয়, আর এখানে কিন্তু তোমার নিউক্লিয়াস দুইবার, ক্রোমোজোম একবার বিভক্ত হয়। ব্যাপারটা কি বুঝতে পারছি? কারণ তুমি জাস্ট সংজ্ঞা, কাজ আর প্রত্যেকটা ধাপ দিয়ে একটা একটা করে লেখো, তুমি অভাব পড়বে না তোমার এখানে অ্যান্সার করার, জাস্ট অভাব পড়বে না। তুমি অনেকগুলো অপশন লিখতে পারবা, অনেকগুলো তুমি বৈশিষ্ট্য লিখতে পারবা। তুমি যে সংজ্ঞা থেকে লেখো যে ভাই এখানে আমার হলো কোথায় ঘটতেছে, দেহ কোষে ঘটতেছে, ওটা জনন কোষে ঘটতেছে, এটা কোথায় দেখা যায়, এখানে কী হয়? এখানে তোমার হলো ক্রোমোজোমটা একবার মানে তোমার হলো নিউক্লিয়াসটা একবার বিভক্ত হয় এবং ক্রোমোজোমটা একবার বিভক্ত হয়। ওখানে কি হয়? নিউক্লিয়াসটা দুইবার, ক্রোমোজোমটা একবার বিভক্ত হয়। এখানে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক মানে মাইটোসিসে এখানে সমান থাকে, ওখানে অর্ধেক হয়ে যায়। তারপর ওই যে বললাম তোমাকে যে আমাদের মায়োসিস কোজিওজনের প্রোফেজ ওয়ান, মেটাফেজ মানে প্রোফেজের আন্ডারে যেগুলো আছে, প্রত্যেকটা ধাপের থেকে যদি তুমি একটা একটা করে যদি লিখতে পারো, দুইটা করে যদি লিখতে পারো, আলটিমেটলি তোমার এখানে 8-10টা টপিক লেখা কোনো ব্যাপারই না। আর আলটিমেটলি এই কোশ্চেন একবার বলতে গেলে মাস্ট এটা আসবেই। তার মানে তোমাকে এটা অবশ্যই ইচ্ছে করতে হবে, তুমি ভালোভাবে অ্যান্সার করে আসতে পারতেছো। সো চলো আমরা একটু সামনের দিকে যাই। আই থিঙ্ক সব কিছু এখনও ঠিকঠাক, আমরা তাহলে একটু সামনের দিকে যেতে পারি। ক্রসিং ওভার, ক্রসিং ওভার রিলেটেড কোশ্চেনগুলো কী কী তুমি একটু জাস্ট চিন্তা করো যে তোমার একটা কোষ বিভাজনের কথা বলা হচ্ছে, টুয়াইজেন থেকে টুয়াইজেন হয়, মানে মাইটোসিস কোষ বিভাজন। এখানে কি হয়? টুয়াইজেন থেকে তোমার হলো অ্যান তৈরি হচ্ছে, তার মানে একটা তোমার হলো মায়োসিস কোষ বিভাজন। উপরটা মাইটোসিস, এটা মায়োসিস। এখানেও সেম, আলটিমেটলি তোমার বাইভ্যালেন্ট তৈরি হয়, তার মানে অ্যাটলিস্ট আলটিমেটলি এটা তোমার মানে ক্রসিং ওভার রিলেটেড কথাবার্তা, দ্যাট মিনস মায়োসিস কোষ বিভাজন। পরটা দেখো এক্স আকৃতি, মানে উপপর্যায়ে এক্স হোমোলোগাস ক্রোমোজোমে জোড়া সৃষ্টি হচ্ছে, তাই না? তাহলে হোমোলোগাস ক্রোমোজোম জোড়া তৈরি করতেছে, দ্যাট মিনস আলটিমেটলি তোমার লেফট জাইগোটিনের কথা বলতে চাচ্ছে। পরটা কি হচ্ছে? নন সিস্টার ক্রোমাটিড অংশ আলাদা বিনিময় করতেছে, দ্যাট মিনস আলটিমেটলি সেটা কিন্তু আমাদের তোমার ক্রসিং ওভারের কথা বলা হচ্ছে বা প্যাকাইটিন ধাপের কথা বলা হচ্ছে। তাহলে এখান থেকে কোশ্চেন কি? কোশ্চেন তুমি আলটিমেটলি জানো, ক্রসিং ওভারের গুরুত্ব বলবে। সন্তানের চেহারায় বাবা মায়ের বৈশিষ্ট্য মিশ্রণ করার কারণটা কি? ক্রসিং ওভার, তাই না? আর ক্রসিং ওভারের ক্ষেত্রে পুরো মানে ব্যাপারটা ব্যাক করতে বলছেন। সহজ কথা আমি তোমাকে বলি যে আলটিমেটলি আমাদের কি ছিল, আলটিমেটলি আমি তোমাকে একটা পিকচার নিই, একটা পেজ নিয়ে নিই। ধরো যে আমাদের লেপ্টোটিন জাইগোটিন ধাপটা যেটা, হ্যাঁ, সাধারণ করে প্রথমে এটা মনে করো বাবার 1 নম্বর ক্রোমোজোম, হ্যাঁ, এটা মনে করো বাবার মায়ের 1 নম্বর ক্রোমোজোম, ওকে। তারপর এটা আমাদের লেপ্টোটিন ধাপ, ওকে, লেপ্টোটিন ধাপ। পরে কি হয়? প্যাকেটিন ধাপে আমাদের এখান থেকে আলটিমেটলি এখান থেকে আমাদের দুইটা তৈরি হয়, এখান থেকে দুইটা তৈরি হয়। আর মা থেকে তোমার দুইটা তৈরি হয়, ওকে, মা থেকেও দুইটা তৈরি হয়, ঠিক আছে, মা থেকেও দুইটা তৈরি হয়। এবং কি হয় যে পরবর্তীতে এখান থেকে তোমার এটা একটু আদান প্রদান হয়, ওকে, এরকম করে তোমার একটু আদান প্রদান হয়। দেখো ব্যাপারটা বুঝতে পারছো? তাহলে দেখো তো, এই যে তোমার প্রথমে যেটা ছিল সেটা কিন্তু আমাদের বাইভ্যালেন্ট তৈরি হয়েছে, তাই না? সিনাপস বা সিনাপসিস। তারপর দেখো এখান থেকে তোমার টেট্রার তৈরি হলো, কি তৈরি হলো? টেট্রার তৈরি হলো। তারপর এই যে আমাদের নন সিস্টার ক্রোমাটিড যেটা, সেটা কিন্তু আমাদের এখানে আদান প্রদান হলো। এই যে এই পুরো ব্যাপারটা যেটা, সেটা কিন্তু আমাদের ক্রসিং ওভার। কি হয় ক্রসিং ওভার হলে? আলটিমেটলি আমাদের কিন্তু যে ক্রোমোজোমাল অংশের যে পার্ট যেটা, সেটা কিন্তু আদান প্রদান হচ্ছে, তাই না? তাহলে এই কথাটা এখানে বলা হয়েছে। তাহলে আমরা একটু দেখো বৈশিষ্ট্যগুলো একটু দেখে আসি যে প্যাকাইটিন উপপর্যায়ে একজোড়া সমসমস্ত ক্রোমোজোম, দুইটা নন সিস্টার ক্রোমাটিড এর মধ্যে অংশ বিনিময় হওয়াকে বলা হয় ক্রসিং ওভার।
ক্রসিং ওভারের ফলে আলটিমেটলি ক্রোমোজোমের জিন সময়ের মধ্যে পরিবর্তন ঘটে এবং এখানে কিন্তু একটা সমন্বয় তৈরি হয় এবং দেখবা একটা স্থান বরাবর ভেঙে যায়। ভাঙবে কি দিয়ে? ভাঙবে কি দিয়ে? ভাঙবে হলো এন্ডোনিউক্লিয়াস এনজাইম দিয়ে। কি দিয়ে? এন্ডোনিউক্লিয়াস এনজাইম দিয়ে। তারপর কি হয়? লেগে যায় লাইগেজ দিয়ে। এখন সহজ কথা আমি তোকে বলি, ভাইয়া লিখবো কেমনে? লেখার উপায় কি? বলবো ভাইয়া আমি জানি যে এটা প্যাকাইটিন ধাপে হয়। কোথায় হয়? ওই যে আমার বায়োভ্যালেন্ট তৈরি হয়েছিল সিনাপসের ওখানে আলটিমেটলি মানে ওখানে বায়োভ্যালেন্টটা আমার ভেঙে যাচ্ছে। মানে কী তৈরি করতেছে? এটা তৈরি করতেছে। নন সিস্টার ক্রোমাটিডগুলো আদান প্রদান করতেছে। তাহলে কী হবে? ক্রোমোজোমাল অংশের আদান প্রদান হবে। এটা হলো আমাদের মেইনলি ক্রসিং ওভার। কোন এনজাইমগুলো হেল্প করতেছে? এন্ডোনিউক্লিয়াস এনজাইম। কাজ কি? ভেঙে দেওয়া। লাইগেজ কী করবে? লাগাই দিবে। তাই যে আলটিমেটলি তোমার হলো আনা নেওয়া হইলো বা আদান প্রদান হইলো, সেটাই কিন্তু আলটিমেটলি আমাদের কি? সেটা কিন্তু আমাদের হলো ক্রসিং ওভার। এবং যেহেতু এই যে আদান প্রদানগুলো হচ্ছে, এখানে কিন্তু আমাদের বৈচিত্র্যগুলো তৈরি হয়। মেইন প্রায়োরিটি কিন্তু আমাদের এখানে। চলো আমরা একটু সামনের দিকে চলে আসি। ওকে, এখন দেখো এই চিত্রটা এঁকে দিলাম, আলটিমেটলি সব কিছু করে ফেলছি। দেখো এখানে কোশ্চেনগুলো তোমাদের অলরেডি বলা আছে। ক্রসিং ওভারের ফলে জিনগত বৈচিত্র্য তৈরি হয়, একটা বৈশিষ্ট্য তৈরি মানে চেঞ্জ ঘটে, একটা বৈচিত্র্য আসে, টিকে থাকার সক্ষমতা তৈরি হয়। তারপর দেখো যে কাঙ্ক্ষিত উন্নত বৈশিষ্ট্যগুলো প্রকরণ সৃষ্টি করা যায়, ফসলের উদ্ভিদের ক্রমাগত উন্নতি সাধন করা যায়। মূল কথা ওই যে বলে না যে ক্রোমোজোমের গুরুত্ব লেখো, ক্রসিং ওভারের গুরুত্ব সেম। বলে ভাই নতুন বৈশিষ্ট্য তৈরি হবে, বেঁচে থাকতে পারবে, নতুন নতুন বেশি বেশি ফল দিবে, এই করবে ওই করবে, যা ভালো লাগে দুনিয়া লিখে দাও। বুঝছো? মূল কথা কি? একটু ডিসকাশন টাইপের কথাবার্তা, তো আলটিমেটলি এটা সুন্দর করে লিখে দিবা। ওকে, তাহলে একটু তোমরা একটু স্ক্রিনশট নিয়ে রাখতে পারো চাইলে। আলটিমেটলি তোমরা হয়তো একটু এখান থেকে লিখে দিতে পারবা। আর আলটিমেটলি এটা বইয়েরই টপিক, তোমার বইয়ে সব কিছু এখানে সুন্দর করে দেওয়া আছে। জেনেটিক ম্যাপ তৈরি করতে পারতেছে, ক্রোমোজোমের জিনের অবস্থান নির্ণয় করতে পারতেছে, জেনেটিক ম্যাপ তৈরি করতে পারতেছে, সবগুলো কিন্তু এখানে সুন্দর করে ব্যাখ্যা করা আছে। ওকে, তাহলে আমরা একটু সামনের দিকে চলে যাই। আর কি আছে আমাদের? কোষচক্র অলরেডি আমরা আলোচনা করে ফেলছি। কোষচক্র রিলেটেড একটু কথাবার্তা দেখো যে আমাদের একটা শিশু কীভাবে পরিপূর্ণ হবে, এখানে অনেক কথাবার্তা বলছে। মানে একটু জাস্ট তুমি টপিকটা একটু দেখলেই বুঝতে পারবা। এখানে দেখো কোষচক্রের এস দশা বা সংশ্লেষ উপপর্যায়টির ডিএনএ অনুলিপন গুরুত্ব বা আবশ্যকতা ব্যাখ্যা করতে বলছে। এখন দেখো আমাদের মেইন টার্গেট কি? মেইন টার্গেট হলো যে আমাদের এস ধাপ, কোষ বিভাজনের যে কোষচক্র আছে সেটা এস ধাপ, যেটা সেটা ব্যাখ্যা করতে বলছে। আমাদের ধাপ কয়টা? এমফেজ আছে, জি1 ধাপ আছে, এস ধাপ আছে, আর এটা গেছে জি2 ধাপ আছে। তাই না? প্রত্যেকটা ধাপের কাজগুলো আমরা জানি, তাই না? এস ধাপে কি হয়? এস ধাপে আমাদের হলো ডিএনএটা রেপ্লিকেশন হয়। কেন? কারণ আলটিমেটলি আমাদের নতুন নতুন যে কোষগুলো তৈরি হবে, এই কোষের ক্রোমোজোম 23টা, ওই কোষের ক্রোমোজোম হতে হবে 23টা। তার মানে কি? এটার কপি তৈরি করতে হবে তো। সাপোজ এই কোষের ক্রোমোজোম 46টা, ওই কোষেও তো ক্রোমোজোম 46টা হতে হবে। কপি তৈরি করতে হবে না? তুমি যদি কপি তৈরি করতে নাই পারো, তাহলে নতুন কোষ তৈরি করবে কি? সাপোজ তুমি এটা হলো মনে করো যে এটা একটা বই, এটা একটা বই, তুমি এই বইয়ের কপি বানাবা, তুমি ফটোকপি করতেই পারলা না, উপর দেখলে শুধুমাত্র কভার লাগাই দিলা, বই হবে? হবে না তো। আলটিমেটলি এই জিনিসটাই হলো তোমার ব্যাপারটা হলো এস ধাপ। কারণ এস ধাপে হলো আলটিমেটলি ওই একটা কোষের ক্রোমোজোমের যে তোমার ডিএনএগুলো আছে সেগুলোকে কপি করা, মানে ক্রোমোজোমগুলো যেগুলো আছে সেগুলো একটা ডুপ্লিকেট করা বা রেপ্লিকেশন করা। রেপ্লিকেশন হয় নাই কোনোভাবেই, তুমি আলটিমেটলি পরের ধাপ যেটা ফেজে ঢুকতে পারবা না। তার মানে তুমি যদি মানে রেপ্লিকেশন করতে না পারো, তুমি যদি ক্রোমোজোমে ডুপ্লিকেট বানাইতে না পারো, কোনোভাবেই তোমার ফেজে ঢুকতে পারবা না। এটা হলো আলটিমেটলি তোমার গুরুত্ব। ওকে, তাহলে দেখো এটার অ্যান্সারটা আমরা একটু সামনে আলোচনা করবো। দেখো অলরেডি কিন্তু আমরা আলোচনা করছি। দেখো এস পর্যায়ে প্রধান কাজ হলো নিউক্লিয়ার ক্রোমোজোম বা এটা রেপ্লিকেশন। যে প্রক্রিয়া একটা মাতৃকোষ থেকে তার অনুরূপ দুইটা ডিএনএ তৈরি হয়, এটা বলা হয় রেপ্লিকেশন। তারপর তুমি নিজের মতো করে ব্যাখ্যা করবা যে ভাই এখানে ডিএনএ থেকে খুবই গুরুত্বপূর্ণ উপাদান এই সেই যা যা আছে একটু সুন্দর করে ব্যাখ্যা করবা। দেখো ডিএনএ ডাবল হেলিক্স হতে ডাবল হেলিক্স তৈরি হয়, ডিএনএ অণুর এই প্রতিরূপ তৈরি হয় ডিএনএ রেপ্লিকেশন বলে। তারপর এখান থেকে মোটামুটি 30 থেকে 50 ভাগ সময় হয়। মূল কথা এস ধাপে যা যা কথাবার্তা বলা আছে সব লিখে ভালো, বলে ভালো যে ভাইয়া এটা হলো মানে জীবন ধাপের পরে ঘটে, জীবন ধাপে যে হলো মানে প্রোটিন তৈরি হয়েছিল সেগুলো হেল্প নিয়ে এসে এস ধাপে প্রোটিন মানে ডিএনএ রেপ্লিকেশন হবে। তারপর এখানে তোমার 30 থেকে 50 ভাগ সময় লাগবে। এখানে এগুলো মানে ক্রোমোজোমগুলো তৈরি না হলে বংশ পরম্পরায় সেই বৈশিষ্ট্যগুলো পাঠাইতে পারবে না। যদি ক্রোমোজোম তৈরি না হয় রেপ্লিকেশন প্রক্রিয়ার মাধ্যমে, অর্ধ সংরক্ষণশীল প্রক্রিয়ার মাধ্যমে, তাহলে কোষ বিভাজন হবে না, এমফেসে যাবে না। এসব লিখে বলো না, তাহলে তারপরে দেখবো তোমার পেজ ভর্তি হয়ে গেছে। তুমি তো মেইন জিনিসই কভার করতেছো, তাই না? এটা হলো আমাদের মেইন টার্গেট। এখন আসো আমরা মোটামুটি দেখো ওই কথাটা বলছেন জীবন ধাপে কী হয়। জীবন ধাপে আমাদের কিন্তু মানে পরবর্তী প্রক্রিয়ায় অংশ নিবে, কিন্তু যদি আমরা অলরেডি আলোচনা করছি যে আমরা একটু সামারি করে যাবো যে এটা সিদ্ধান্ত নেয় কোথায়? জীবন ধাপে। তার মানে আমি যদি বলি যে ভাইয়া কোষ বিভাজন অংশ নিবে কিনা, সেটা সিদ্ধান্ত নেওয়া হয় কোথায়? জীবন ধাপে। প্রথমেই সাইক্লিন নামক একটা প্রোটিন তৈরি হয়, যেটা কিন্তু আমাদের সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ বা সিডিকের সাথে যুক্ত হয়ে পুরো প্রক্রিয়াটা গতি নিয়ন্ত্রণ করে। ফসফোরিলেশন আনুষঙ্গিক অনেক অনেক কথাবার্তা বলছে। সহজ কথা সহজ কথা, এখানে সিডিকে মানে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ নামে একটা প্রোটিন থাকে, যেটা আলটিমেটলি একটু উদ্দীপ্ত করে, নিয়ন্ত্রণ করে, যেটাই সিদ্ধান্ত নেয় যে আলটিমেটলি আমরা পরবর্তী ধাপে যাবো কিনা। কত ভাগ সময় লাগে? 30 থেকে 40 ভাগ সময় লাগে। এস ধাপ এস ধাপ তো জানো অলরেডি আলোচনা করছি। এস ধাপে কী হয়?
তোমার হলো ডিএনএ সিনথেসিস হয় বা রেপ্লিকেশন হয়। জি2 ধাপ, রেপ্লিকেশন শেষ। জি2 ধাপে কী করি জানো? জি2 ধাপ হলো মাইটোটিক দশার বা এমফেজের আগের পর্যায়ে, তাই না? তাহলে এই পর্যায়ে কাজ হলো মাইক্রোটিউবিউলস গঠন করবে। কেন বলো তো? কারণ আলটিমেটলি আমি যখনই কোষ বিভাজনে ঢুকবো, আমার প্রোফেজের পরে মানে প্রোফেজ বা প্রোমেটাফেজে ঢুকেই আলটিমেটলি আমার কী লাগবে বলো তো? আলটিমেটলি ওখানে গিয়ে কিন্তু আমার সুন্দর করে স্পিন্ডল যন্ত্র তৈরি করা লাগবে। স্পিন্ডল যন্ত্র যদি তুমি তৈরি করতে না পারো, কোষ বিভাজন কি হবে? হবে না তো। তার মানে এটা কোথায় হবে? এটা প্রিপারেশনটা আগে আগে নিয়ে যেতে হবে না? কোথায় নিবো? জি2 ধাপে নিবো। ওই কথাগুলোই বলা আছে। ওকে, তো আই থিঙ্ক পারবা। এখানে তোমার কত ভাগ সময় লাগে? 10 থেকে 20 ভাগ সময় লাগে। তাহলে মোটামুটি আমাদের এখানে শেষ। এখন আমরা জাস্ট একটু বই থেকে একটু কভার করে আসবো। ওকে, আমি জাস্ট একটু বই থেকে সাম আপ করে আসবো যে তোমাদের কোনটা কোনটা লাগতেছে, কোনটা কোনটা লাগতেছে না, বা এমসিকিউ জায়গাগুলো আমরা একটু কভার করে ফেলবো। ওকে, আমাদের এই যে এইখান থেকে কয়েকটা জিনিস একটু তোমরা খেয়াল করার চেষ্টা করবা। সরি, যে এইখান থেকে তোমরা এই যে দেখো ওয়াল্টার ফ্লেমিং, হ্যাঁ ওয়াল্টার ফ্লেমিং, এই যে স্যালামেন্ডার প্রথম কোষ বিভাজন, এটা একটু দেখবো। ওকে, দেখো আমরা মূল কথা কি, আমাদের মেইন টার্গেটটা ছিল সিকিউ, তো তোমরা কীভাবে অ্যান্সার করবে সেটা মেইনলি ফোকাস করা। অ্যান্ড এমসিকিউ পার্টে যেটা, সেটা আমরা হলো ক্লাসে অনেক অনেক জিনিস আলোচনা করে ফেলছি। সেগুলো যদি তোমরা একটু মনোযোগ দিয়ে যে শুনে থাকো, আল্লাহর ওয়াস্তে তোমাদের একটা জায়গায় তোমাদের ভুল হবে না। ওকে, আমি জাস্ট এখন একটু বইটাকে টাচ করে যাবো যাতে তোমাদের অন্তত আইডিয়াটা ভালো হয়। ওকে, যদি আমরা বই থেকেই পড়ছি পুরোটাই, তাই না? আচ্ছা, ওকে, এখন সামনের দিকে যাই। দেখো কয় ধরনের কোষ বিভাজন, এটা কিন্তু অলরেডি পড়ে ফেলছি, তাই না? অ্যামাইটোসিস, মাইটোসিস, মায়োসিস, এটা অলরেডি পড়া হয়েছে। তারপর একটু সামনের দিকে যাই। এই যে দেখো ব্যাকটেরিয়া দ্বিবিভাজন, হ্যাঁ ব্যাকটেরিয়া দ্বিবিভাজন, এটা কিন্তু অ্যামাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমেই হয়। ওকে, এটা তাকায় রাখো। তারপর সামনের দিকে আসো, মাইটোসিস। মাইটোসিস আমরা পুরোটাই পড়াইছি। ওকে, এখান থেকে একটা জিনিস খেলে পড়বা যে আমাদের যে বিজ্ঞানী স্লাইখার, হ্যাঁ বিজ্ঞানী স্লাইখার, এটার নাম ক্যারিওকাইনোসিস দিয়েছেন, তাই না? আমরা একটা ব্যাপার বলি যে আমাদের মাইটোসিস কোষ বিভাজন দুই ভাগে ভাগ করতেছি, এটা সাইটোপ্লাজমের কোষ বিভাজন আর এটা কি নিউক্লিয়াসের কোষ বিভাজন। তার মানে দ্যাট মিনস তোমার হলো নিউক্লিয়াসের কোষ বিভাজন যেটা, সেটাকে বলা হয় ক্যারিওকাইনোসিস। সাইটোপ্লাজমের কোষ বিভাজন যেটা, সেটাকে বলা হয় সাইটোকাইনোসিস। তাহলে দেখো যে ক্যারিওকাইনোসিস, এটার নাম দিয়েছেন কি ওয়াল্টার ফ্লেমিং। সরি, যে নিউক্লিয়াসের প্রথম বিভাজন যেটা, সেটা দেখতে পান বিজ্ঞানী স্লাইখার, নাম দেন ক্যারিওকাইনোসিস। পরে ওয়াল্টার ফ্লেমিং পুরো বিভাজনটা যেটা, সেটাকে মাইটোসিস নামকরণ করেন। অ্যান্ড ইকুয়েশনাল কোষ বিভাজন, এগুলো সবগুলো আলটিমেটলি আমরা আলোচনা করে ফেলছি। ওকে, এখান থেকে আর কিছু আমাদের দরকার নাই। মাইটোসিস কোষ বিভাজন, মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব, তারপরে এই যে অ্যামফেজ, এটা কিন্তু অলরেডি পড়ে ফেলছি, তাই না? দেখো ওই যে 5 থেকে 10 ভাগ হলো অ্যামফেজ, 90 থেকে 95 ভাগ হলো মানে তোমার ইন্টারফেস। সাইক্লিন সিডিকের কথাটা বলছি। আমাদের বিভিন্ন হরমোন ও গ্রোথ ফ্যাক্টর বাহ্যিক উদ্দীপনা দান করে, এটা একটু পড়বা। বাহ্যিক উদ্দীপনা দেয় কে? বিভিন্ন হরমোন ও গ্রোথ ফ্যাক্টর। দেখো যে আমাদের এখান থেকে এই জিনিসটা একটু লাগে যে আমরা কি তৈরি করতে চাই, যে লোহিত রক্তকণিকা তৈরি করতে চাই। লোহিত রক্তকণিকার ক্ষেত্রে আমাদের কিডনি থেকে যে এরিথ্রোপয়েটিন তৈরি হয়, হ্যাঁ তোমরা জানো যে ভাইয়া মানে আরবিসি তৈরি করার প্রক্রিয়াকে বলা হয় এরিথ্রোপোয়েসিস বা আরবিসি তৈরি করার প্রক্রিয়া। কে হেল্প করে? এরিথ্রোপয়েটিন হেল্প করে। কে হেল্প করে? এরিথ্রোপয়েটিন হেল্প করে। কোথা থেকে তৈরি হয়? বৃক্ক থেকে তৈরি হয়। তাহলে আই থিঙ্ক এটা পারবা তোমরা। আরেকটা আমরা সামনে চলে আসি। দেখো জি1 ধাপ, এস ধাপ, জি2 ধাপ আমরা সব কিছু অলরেডি আলোচনা করে ফেলছি। সময়গুলো পড়বা, তোমাদের কিন্তু বেশি ইম্পর্টেন্ট। এখান থেকে আমাদের কোষ চক্রের নিয়ন্ত্রক দিকগুলো, সেগুলো যদি তুমি পড়তে পারো তাহলে তো ভালোই, না পড়তে পারলে সমস্যা নেই। ইন্টারফেসের গুরুত্ব যেটা, সেটা অবশ্যই একটু পড়ে যাবা, সিকিউর জন্য ইম্পর্টেন্ট। ওকে, এটা একটা আমাদের সিকিউর জন্য ইম্পর্টেন্ট। যদি আমরা সব কিছু কভার করে ফেলছি, অ্যামফেজে কী হয় সেটা অলরেডি বলে ফেলা হয়েছে, 5 থেকে 10 ভাগ সময় লাগে। ইন্টারফেস আর অ্যামফেজ, এটা কিন্তু আমাদের একটু খ নাম্বার জন্য ইম্পর্টেন্ট। ওকে, এটা আমাদের বি নাম্বারের জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, ইন্টারফেস আর অ্যামফেজের যে ব্যাপারটা যেটা, মাইটোসিসের সব কিছুই আমরা আলোচনা করে ফেলছি। প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, তোমার হলো কোন ধাপে ক্রোমোজোমাল ড্যান্স দেখা যায়, সবগুলো কিন্তু আমরা আলোচনা করে ফেলছি। ওকে, দেখো আমরা সবগুলো এগুলো আলোচনা করছি। হুম, এখন দেখো এই যে চিত্রগুলো কিন্তু অবশ্যই আলোচনা করা হয়েছে, এবং তোমরা কিন্তু একটু চিত্রগুলো আঁকা শিখবা, বুঝছো? কারণ আকাশ না শিখলে কিন্তু তোমার কিন্তু উল্টাপাল্টা হয়ে যাবে। যে মেটাকাইনেসিস, অ্যানাফেজ, তারপর VLJI, এই কিন্তু সবগুলো আমরা কিন্তু আলোচনা করছি, দেখছো? সবগুলো আলোচনা করছি। দেখো এগুলো সবগুলো আলোচনা করা হয়েছে। ক্যারিওকাইনেসিস, সাইটোকাইনেসিসের পার্থক্য যেটা, সেটা কিন্তু আমাদের জন্য বি নাম্বার জন্য ইম্পর্টেন্ট। ওকে, এটা আমাদের বি নাম্বারের জন্য ইম্পর্টেন্ট। মাইটোসিসের গুরুত্ব, মাইটোসিসের গুরুত্বটা কিন্তু আমরা অলরেডি আলোচনা করছি। হ্যাঁ, মাইটোসিসের গুরুত্বটাও সুন্দর কিন্তু আলোচনা করা হয়েছে। তো এগুলো কিন্তু ভালোভাবে পড়বা। যে P53 অনিয়ন্ত্রিত মাইটোসিস একটু আগেই পড়াইলাম, তাই না? এখন আমাদের নেক্রোসিস আর অ্যাপোপ্টোসিস, এই দুটো জিনিস জানতে হবে। নেক্রোসিস আর অ্যাপোপ্টোসিস আমাদের বি নাম্বার জন্য আসে এবং এ নাম্বার জন্য আসে। ওকে, মানে ক নাম্বার আর খ নাম্বার জন্য আসে। নেক্রোসিস মানে কি, তুমি হলো বিষাক্ত পদার্থ, সাপোজ মনে করো যে পুষ্টির অভাব ঘটছে, অথবা তুমি বিষ খাইছো,
বিষের প্রভাবে অথবা পুষ্টির প্রভাবে মারা গেল, এটা হলো তোমার নেক্রোসিস। আর মরার কথাই ছিল, মানে আস্তে আস্তে তোমার বয়স হয়েছে, মারা গেছে, এটা হলো অ্যাপোপ্টোসিস। ঠিক আছে, সহজ কথা হলো এটা। অ্যাপোপ্টোসিসের জন্য আমাদের কিন্তু মাইটোকন্ড্রিয়া যেটা, সেটা কিন্তু দায়ী। ওকে, দেখো অ্যাপোপ্টোসিস থেকে এক্সাম্পল দেওয়া আছে। দেখো জন্মের সময় না যে আঙ্গুলগুলো কিন্তু একটু লাগানো থাকে, বুঝছো, এখানে কিছু একটা মেমব্রেন থাকে, আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। পেটের ভিতরে, তোমার ভিতরে যে পাকস্থলিতে প্রচুর মানে আজে বাজে খাবার খাচ্ছ, ওই কোষগুলো কিন্তু মারা যায়, আবার তৈরি হয়, এগুলো কিন্তু অ্যাপোপ্টোসিসের আন্ডারেই পড়ে। ওকে, তাহলে এই কথাগুলো এখানে সুন্দর করে বলা আছে। তারপর এই যে মাইটোটিক ইন্ডেক্স, এগুলো আমাদের জন্য আসলে খুব একটা দরকার নেই। মাইটোসিস মাইটোসিসের পার্থক্য বলা হয়েছে, মায়োসিস কোষের জন্য পুরো ডিটেলস আমরা এখানে আলোচনা করছি। ওকে, মায়োসিসের বৈশিষ্ট্য দেখছো, সবগুলো আলোচনা করা হয়েছে, সবগুলো মানে সবগুলো আলোচনা করছি, কোনো জিনিস আমাদের জন্য কিন্তু বাদ যায় নাই। মানে আমরা ক্লাসের স্লাইডগুলোকে এত সুন্দর করে গুছাইছি, দেখো সিস্টার ক্রোমাটিড, নন সিস্টার ক্রোমাটিড, আলটিমেটলি যে আমরা ক্লাসের স্লাইডে তোমাদের পড়াশোনা রিলেটেড একটা জিনিস কিন্তু বাদ যায় নাই। তোমাদের যা যা লাগবে, তোমাদের সিকিউতে যা লাগবে, এমসিকিউতে যা লাগবে, সবগুলো কিন্তু আমাদের এখানে কভার করা হয়েছে। সেজন্য এই জায়গাগুলো কিন্তু তোমাদের একটু মানে কষ্ট করে হলেও ক্লাসগুলো কিন্তু তোমাদের রেগুলার দেখা উচিত, এবং ফ্রি ক্লাসগুলো অন্তত সবার জন্য মনে করো যে প্রথম 6টা ক্লাস যেগুলো, সেগুলো কিন্তু আমাদের ফ্রি করে দেওয়া হয়েছে, তাই না? দেখো আইসিসির গুরুত্ব যেটা, সেটা কিন্তু আমরা আলোচনা করছি। দেখো আমরা একটা ব্যাপার বলি যে জনন কোষ তৈরি করা, যেটা জনন কোষ কিন্তু মায়োসিস কোষ বিভাজন, আর জনন কোষের সংখ্যা বৃদ্ধি, সেটা কিন্তু মাইটোসিস কোষ বিভাজন, এটা একটু মনে রাখবা। ক্রসিং ওভারটা আলোচনা করা হয়েছে, হ্যাঁ। ক্রসিং ওভারটা যেটা প্রথম কিন্তু ওই যে থমাস হান্ট মর্গান, এটা কিন্তু উনি এটা ধারণা দেন। থমাস হান্ট মর্গান ভুট্টা উদ্ভিদে উনি এটা ধারণা দেন। কোথায় দেখা যায়? এটা কিন্তু আমাদের প্যাকাইটিন ধাপে দেখা যায়। ওকে, তারপর দেখো সবগুলো এখানে আলোচনা করা হয়েছে, ক্রসিং ওভারের গুরুত্বটাও কিন্তু আমরা আলোচনা করে ফেলছি। মাইটোসিস মায়োসিসের পার্থক্য যেটা, সেটা একটু ভালোভাবে দেখবা। মোটামুটি এই কটা যদি তুমি একটু দেখতে পারো, তাহলে এখান থেকে কিন্তু আর কিছু আমাদের দরকার নাই। একটা জাস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন বলে দিই, পেঁয়াজের ক্রোমোজোম কয়টা? পেঁয়াজের ক্রোমোজোম হলো 16টা। মোটামুটি সাধারণত যে যেই কলেজে, হ্যাঁ, সাধারণত একটু কঠিন কোশ্চেন করতে চায়, তারা কিন্তু সাধারণত এই টাইপের কোশ্চেনগুলো একটু বেশি ফোকাস করে। ওকে, তাহলে মোটামুটি যারা এখন পর্যন্ত ক্লাসে আছো, আশা করি তোমাদের এই চ্যাপ্টারটা থেকে কারো কোথাও প্রবলেম হওয়ার কথা না। আমি এটুকু আশাবাদী যে যতটুকু আছে পড়াইছি, এইটুকু যদি তুমি পড়তে পারো, যতটুকু যদি বুঝতে পারো, আশা করি তুমি এখান থেকে সবগুলো কোশ্চিন, যা কোশ্চিন আসে সবগুলো অনেক ভালোভাবে অ্যান্সার করতে পারবা। অ্যান্ড হোপফুলি আজকে ক্লাস অনেক স্মুথ ছিল। অ্যান্ড আমরা ক্লাসগুলোতে এতটা ভালোভাবে তোমাদের বোঝাই দেওয়ার চেষ্টা করি যাতে তোমাদের জন্য ইজি হয়। যেমন দেখো, তোমার কোনো টিচার তোমাকে সিকিউ অ্যান্সার কীভাবে করতে হয়, তুমি কীভাবে লিখবা, বা তোমার একটা স্টুডেন্ট হিসেবে তুমি যে চিন্তা ভাবনাটা করো, সেইভাবে কিন্তু কেউ চিন্তা ভাবনা করে তোমাকে পড়ায় না। আলটিমেটলি আমি ওই জায়গাটা তো বুঝি যে একটা কোশ্চিন লিখতে গেলে কোন টপিক লিখবো, কোন টপিক লিখবো না, কোন টপিকটা কোন পয়েন্টটা বাদ দিব, কোনটার অ্যান্সার কীভাবে লিখতে হবে, এটা কিন্তু আমি তোমার জায়গায় ছিলাম, আমি ওই জায়গাটা বুঝতে পারি। আলটিমেটলি সেই জন্য কিন্তু আমি তোমাদের অলরেডি বলছি, দেখো যে প্রত্যেকটা ধাপে পানি কিন্তু বিজন ঘটবে, অ্যান্ড আলটিমেটলি খাটামোটা হবে, এটা সবগুলোই লিখবা। আলটিমেটলি দেখো, এইভাবে যদি তুমি একটু পড়াটা গুছাইতে পারো, তোমার টিচার যদি এভাবে গুছাই দিতে পারে, তোমার টিচার যদি তোমাকে কোন জায়গা পড়তে হবে, কোন জায়গাটা ইম্পর্টেন্ট, সেগুলো যদি দেখাই দিতে পারে, তোমার জন্য কিন্তু খুবই খুবই ইজি হয়ে যাবে। সেই জন্য আমি বলতেছি, যারা আজকে ক্লাসটা করছো, আই থিঙ্ক তোমরা অনেক অনেক লাকি যারা ফ্রি গ্রুপটাতে আছো, আমাদের যে ক্লাসের গ্রুপটা আছে, সেটা যারা অ্যাড আছো, তারা অবশ্যই সেখানে আলোচনা করতে পারো, কোন কোশ্চেন থাকলে অবশ্যই আমাকে জানাতে পারো। অ্যান্ড হোপফুলি আমাদের আরও 5টা ক্লাস আছে যেগুলো তোমাদের জন্য সবার জন্যই ওপেন। অ্যান্ড তারপরে কিন্তু আমাদের ক্লাসগুলো প্রাইভেট গ্রুপে হবে, মানে যারা কোর্সে এনরোল করবা তাদেরকে নিয়ে আমাদের যে প্রাইভেট গ্রুপ, সেটাতে আলটিমেটলি সেই ক্লাসগুলো হবে। সো আশা করি আজকের ক্লাসের পর তোমাদের কোনো কনফিউশন থাকার কথা না, এই চ্যাপ্টারটাতে অন্তত। আশা করি তোমরা এখান থেকে সবগুলো অ্যান্সার করতে পারবা, অ্যান্ড হোপফুলি দ্যাট উইল বি গুড থিং। অ্যান্ড ব্যাপারটা হলো কি, যে যখন তুমি একটা চ্যাপ্টার থেকে খুবই কনফিডেন্টলি একটা অ্যান্সার করতে পারো, তুমি অনেক রিল্যাক্স থাকতে পারবা। ওকে, যাই হোক, তাহলে আমরা ক্লাস শেষ করতে পারি। অ্যান্ড আশা করি তোমাদের আর কোথাও কারো কোনো প্রবলেম নাই। অ্যান্ড ওকে।